আসসালামু আলাইকুম। ফিনিক্স উল্লাহ শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ হাসিবুর রহমান অপু। পদার্থবিজ্ঞানের আজকের যে ক্লাস ভেক্টর, এই ভেক্টরে আমি জানি যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া পারে, বাট আমরা কিছু স্পেশাল শর্টকাট টেকনিক শেখাবো বা খুব ট্রিকিভাবে হচ্ছে দ্রুত উপায়ে কীভাবে এমসিকিউগুলো সলভ করা যায় সেগুলো দেখবো। এবং এই লেকচার জুড়ে যা যা থাকছে তা যদি আমি একটু প্রথমে বলি, সেটা হচ্ছে ফার্স্টে কিছু কোর বেসিক, যেটাকে আমি 80-20 বেসিক বলি। এই 80-20 বেসিক থেকে হচ্ছে আমরা সেই 20% জায়গাগুলো পড়ে নিব পুরো বইয়ের। তুমি যদি 8-9টা মূল বই পড়ো, দেখবা যে তথ্যের শেষ নাই, অনেক তথ্য। একটু কথা বলতে ক্লাস নিচ্ছে, তথ্যের শেষ নাই। তো এই তথ্যগুলোকে যেন একটু সাম আপ করে আমরা ছোট করে নিতে পারি, যে এইটুক জায়গা পড়লে হচ্ছে আমাদের পড়া মোটামুটি কমপ্লিট, সেই প্রচেষ্টা থাকবে। সেকেন্ড কথা হচ্ছে যে এই টপিকগুলো, মানে ইনফরমেশনগুলো থেকে বা এই টপিকের অঙ্ক থেকে কি কি ধরনের অঙ্ক আসে সেগুলো একটু টাইপ আকারে, বিম্যাক্স আকারে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং থাকবে হচ্ছে কিউপিপি, আমাদের মোস্ট ফেভারিট, যে কোশ্চেন, পোস্টমর্টম অ্যান্ড প্র্যাকটিস। অর্থাৎ যে তুমি একটা কতভাবে প্রশ্নগুলো আসছে, কতভাবে প্রশ্ন আসতে পারে, এই রিলেটেড একটা গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করব। তো 60টা জায়গায় হচ্ছে আমরা আলোচনা করব 80-20 কোর বেসিক। 80-20 20% জায়গা পড়বো, যেন 80% কাভার হয়। ইনশাল্লাহ আমরা আশা করব যে 100%ই কাভার হবে। সেকেন্ড কথা হচ্ছে আমরা দেখব বিগত বছরের ভার্সিটিতে কী কী প্রশ্ন আসছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব, যদিও এটা প্রিমিয়াম ব্যাচের জন্য প্রাইভেট করা থাকবে। কৃষি বিশ্ববিদ্যালয়ে কী কী প্রশ্ন এসেছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো হচ্ছে আমরা সলভ করে দিব ধরে ধরে। এই মানে বেসিকটা আমরা ওপেন করে দিব, বাকি 3টা হচ্ছে আমাদের প্রিমিয়াম আকারে হচ্ছে প্রাইভেট করা থাকবে। আমরা ইউটিউবের সাথে নেগোসিয়েশন করে ওদের হচ্ছে স্পেস কিনে আমরা আলাদাভাবে রিজার্ভ করে রেখেছি। যারা ইমেল দিয়েছো, যাদের পেমেন্ট ওকে থাকবে, তাদেরকে আমরা এই সুযোগটা দিব। এখন কথা হচ্ছে যে তারপরে থাকছে স্পেশাল কিছু এমসিকিউ এবং হচ্ছে রিটেনের জন্য কিছু টিপস এবং রিটেনের জন্য কিছু আমরা কিছু সিকিউ করাবো, যেগুলো হচ্ছে যদি 4 মার্কসের জন্য তোমাদের আসে তাহলে হচ্ছে তোমরা কিভাবে অ্যান্সার করবে সেই জায়গাটা হচ্ছে আমরা বোঝানোর চেষ্টা করব। তো এই হচ্ছে মোটামুটি গাইডলাইন। আমরা চলে যাচ্ছি আমাদের স্লাইডে, সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এবং অনেক অনেক বেশি দোয়া রাখতে হবে। কারণ হচ্ছে তোমাদের জন্য দোয়া। আসলে তোমরা কষ্ট করছো একটা স্বপ্নের হাতছানি পাওয়ার জন্য, সেই স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেন তোমার ভাগ্যে জোটে তোমার জন্য, এই দোয়াটাও থাকলো। তো ওয়েলকাম আওয়ার সেশন। আমরা স্লাইড শো অন করতে চাই। আচ্ছা, আমরা কাদের জন্য আসলে পড়াতে চাচ্ছি এইচএসসি পরীক্ষার্থীদেরও, এটা শিক্ষার্থীদেরও কাভার হবে, সাথে হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আছো তাদেরও কাভার হবে। অ্যান্ড ফাইনালি যদি আমরা যাই, যে আমরা যদি দেখি একটু এই আমাদের যে লেকচারটা যা যা থাকছে, সায়েন্সের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য অ্যাকচুয়ালি আমাদের যা যা থাকছে 80-20 কোর বেসিক। আমাদের এই চ্যাপ্টারটা, এই অধ্যায়টা যা থাকবে, বিশ্ববিদ্যালয় প্রশ্নের সমাধান বিগত বছরের সকল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান বিগত বছরের, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধান বিগত বছরের, সিকিউ এবং রিটার্নের কিছু প্রশ্ন, এমসিকিউ রিটার্নের কিছু প্রশ্ন, এবং ফাইনাল থাকবে 80-20 সাজেশন। আমরা একটু বলতে চাই যে আমরা এই ভিডিওটা, কলমের কালিটা চেঞ্জ করতে চাই, আমরা শুধু এই ভিডিওটা তোমাদের হচ্ছে দিব। আশা করি এই ভিডিওটা কেউ ভালোভাবে বুঝলে, যেহেতু এই ভিডিওটা ফ্রি যাচ্ছে, এই ভিডিওটা ভালোভাবে বুঝলে এইগুলো তুমি নিজেই সমাধান করতে পারবা। বাট এই জায়গাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেখো, তোমার হাতে সময় নাই, আননেসেসারি জায়গায় তুমি সময় দিয়ে লাভ নাই। এই জায়গাটাই তোমার হচ্ছে বেশি গুরুত্ব দিতে হবে, যে আসলে কতটুক টপিক পড়তে হবে, কি পড়তে হবে, নেসেসারি জায়গাগুলোকে আমরা চিহ্নিত করে সাজেশন আকারে দিব ইনশাল্লাহ। আচ্ছা, লুক, যে আমরা কি পড়তে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের সাথে থাকবে বলে আমরা আশা করছি পুরো লেকচার জুড়ে। পাশে আছে আমি মোহাম্মদ হাসিবুর রহমান অপু। আমরা ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে ভেক্টর ব্যাপারটা কি, ভেক্টর থেকে কি কি প্রশ্ন আসে। এবং আমরা পাশাপাশি আমাদের চ্যানেলে হচ্ছে হায়ার ম্যাথের যে ভেক্টর রয়েছে সেটাও আমরা কভার দেওয়ার চেষ্টা করব। তো লেটস স্টার্ট। ভেক্টর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার হিসেবে আমাদের বইতে দেওয়া আছে। আমরা জানি যে ভৌত জগতে যাদেরকে আমরা পরিমাপ করতে পারি তাদেরকে রাশি বলা হয়। ভৌত জগতে যাদেরকে আমরা পরিমাপ করতে পারি তাদেরকে আমরা কি বলবো? রাশি বলবো। তো যাদের পরিমাপ করা যায় বলতে এক্স্যাক্টলি কি বোঝায়? যাদের পরিমাপ করতে বোঝা যাচ্ছে, ধরো কথা একটা ভর, এইটুক একটা বস্তুর উপাদান, সেই উপাদানের ভরটাকে আমি পরিমাপ করতে পারি, তাহলে ভর হচ্ছে একটা রাশি।
কথা বলকে আমি পরিমাপ করতে পারি, তাহলে বল একটা রাশি। তো এই হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে রাশি দিকের উপর ভিত্তি করে দুই রকমের হয়, দিকের উপর ভিত্তি করে রাশি কয় রকমের হয়? দুই রকমের। একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। তো ভেক্টর রাশি কারা? যাদের প্রকাশ করতে গেলে মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন রয়েছে। তো এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ না, তোমরা মূল বই রিডিং দিলে বুঝতে পারবে। তো ভেক্টর রাশির কিছু বিশেষত্ব রয়েছে, সেই সব বিশেষত্বই আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তার মধ্যে একটা কথা বলে রাখি যে ভেক্টর রাশি হচ্ছে বীজগাণিতিক যে যোগ বিয়োগ, সেই যোগ বিয়োগ মানে না। তো ভেক্টর রাশি কারা আমরা একটু উদাহরণ দেখি, কারণ অবজেক্টিভে আসে নিচের কোনটি ভেক্টর রাশি। সাউন্ড ওকে আছে কিনা একটু ভিডিও দেখার সময় একটু বলো আমাকে, বা কোনো অসুবিধা হলে আমাকে জানাও। বেগ, ত্বরণ, বল, ভরবেগ, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, টর্ক, কৌণিক ভরবেগ, কেন্দ্রমুখী ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, সান্দ্রতা, তড়িৎ, চৌম্বক প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, তারপর হচ্ছে চৌম্বক ভ্রামক, বলের ঘাত, সরণ, এগুলো হচ্ছে আমার ভেক্টর রাশির উদাহরণ। এখন কথা হচ্ছে যে স্কেলার রাশি কারা? স্কেলার রাশি হচ্ছে যাদের মান দিয়ে প্রকাশ করা যায়, দিকের কোনো প্রয়োজন নাই, সত্যি দিকের কোনো প্রয়োজন নাই, তাদেরকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। এটা আবার বীজগাণিতিক যোগ বিয়োগ মানে। তো দৈর্ঘ্য, দ্রুতি, জড়তার ভ্রামক, চক্রবৃদ্ধির ব্যাসার্ধ, কাজ, শক্তি, ক্ষমতা, কর্মদক্ষতা, স্থিতিস্থাপকতা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বিস্তার, ঘনত্ব, আয়তন, ক্ষেত্রফল, শব্দের তীব্রতা, প্রাবল্য, তাপমাত্রা, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, তারপর হচ্ছে সুপ্ত তাপ, প্রতিসারাঙ্ক, চার্জ, বিভব, রোধ, তারপর ধারকত্ব, তড়িৎ প্রবাহ। এটা একটু ইম্পর্টেন্ট, এটা তোমরা স্টার্ট দিয়ে রাখো, স্ক্রিনশটটা রাখতে পারো, নাহলে মনোযোগ দিয়ে ক্লাস করো। এবার আসো যে আমরা কিছু ভেক্টর সম্পর্কে জানতে চাই। সমান ভেক্টর কারা? যাদের একই দিকে ক্রিয়ারত থাকবে এবং একই জাতীয় হবে তারা, এবং যাদের মান সমান, তাই সেই ভেক্টর রাশিকে আমরা সমান ভেক্টর বলি। সমান ভেক্টর কথার কথা, এখান থেকে এই পয়েন্ট থেকে শুরু করে একটা ভেক্টর রাশি এই পয়েন্ট পর্যন্ত আসছে, এ থেকে বি, আর আরেকটা ভেক্টর সি থেকে ডি, একদম সেম মানের এবং সেম দিকের, ধরো সিডি ভেক্টর। তাহলে এই এবি ভেক্টরকে আমরা বলবো হচ্ছে সিডি ভেক্টরের সমান, বা সিডি ভেক্টরকে বলবো এবি ভেক্টরের সমান ভেক্টর। এবার আসো যে স্বাধীন ভেক্টর সম্পর্কে আসি। স্বাধীন ভেক্টরের একটা কথা মাথায় রাখতে হবে আমাদের, যাদের হচ্ছে পাদবিন্দু কোথায় হবে তা ইচ্ছা মতো ঠিক করা যায়, মানে এটা ফিক্সড না, তাদেরকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। আর যাদের পাদবিন্দু হচ্ছে নির্দিষ্ট থাকবে, তাদেরকে আমরা বলবো পাদবিন্দু নির্দিষ্ট থাকবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে, যাদের পাদবিন্দু নির্দিষ্ট থাকবে, এই নির্দিষ্ট পাদবিন্দু থাকবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। আমরা জানি যে একটা ভেক্টরের দুইটা পয়েন্ট থাকে, একটা স্টার্টিং পয়েন্ট আর একটা এন্ডিং পয়েন্ট। এটাকে বলা হচ্ছে পাদবিন্দু, আর এটাকে বলা হয় শীর্ষবিন্দু। পাদবিন্দু আর এটাকে বলা হবে হচ্ছে শীর্ষবিন্দু। তোমরা কে কোথা থেকে বলছো আমাদের কমেন্ট সেকশনে একটু জানাও, যে আমরা অমুক ডিস্ট্রিক্ট থেকে বলছি ভাইয়া, আমার কলেজ হচ্ছে ওইটা। তা আমরা একটু দেখতে চাই কে কোথা থেকে বলছে। সীমাবদ্ধ ভেক্টর শেষে আমরা যেটা পড়বো অবস্থান ভেক্টর নিয়ে অনেকগুলো কথা বলতে চাই, একটু দেখতে চাই। অবস্থান ভেক্টর আসলে বেসিক্যালি এখানে যেটা নিয়ে কথা বলা হয়েছে, অবস্থান ভেক্টর যেটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে বিন্দুকে নিয়ে। একটু এই জায়গাটা দেখো, কথার কথায় পি একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে চাচ্ছি। তো আমার প্রথমে যেটা লাগবে, যে আরেকটা বিন্দু লাগবে। বিন্দুটা আমরা কিভাবে নিতে পারি? একটা প্রসঙ্গ কাঠামো নিতে পারি। ধরো এই একটা প্রসঙ্গ কাঠামো নিলাম আমরা, একটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স এর ধনাত্মক অক্ষ, এটা ওয়াই এর ধনাত্মক অক্ষ। তো এটা ছেদবিন্দু রয়েছে, যেটাকে আমরা মূলবিন্দু ও বলি, রাইট? মূলবিন্দু স্থানাঙ্ক আমরা জানি 0 0। এই মূলবিন্দু থেকে এই পি বিন্দুটা কতটুকু দূরে রয়েছে মানে এবং দিকে বোঝানোর জন্য আমরা একটা ভেক্টর নিলাম, যাকে আমরা বলছি হচ্ছে ওপি ভেক্টর। এই ওপি ভেক্টরকে বলা হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এটাকে সিম্পলি পি ভেক্টর এরকমভাবে প্রকাশ করা যায়, সিম্পলি পি ভেক্টর। তাহলে সংজ্ঞাটা কীভাবে দিবা? কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে আমরা বলবো হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর নামে প্রকাশ করা হয়, অর্থাৎ এরকম আর দিয়ে উপরে ভেক্টর চিহ্ন দেওয়া হয়। এটা একটা সীমাবদ্ধ ভেক্টর, বিকজ এটার পাদবিন্দু দেখো ফিক্সড। এটা একটা সীমাবদ্ধ ভেক্টর। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সীমাবদ্ধ ভেক্টর, দিয়ে দিল, তো তুমি অবশ্যই অ্যান্সার দিবা কি অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। তো আমরা একটু অন্যভাবে ব্যাপারটা আবার একটু দেখতে চাই। তার আগে আমি একটু মুছে দিতে চাই, যেহেতু আমাদের জায়গা সংকট।
মুছে দিলাম। এবার খেয়াল করার চেষ্টা করো, খুবই ইন্টারেস্টিং একটা বিষয় শেখাবো, এটা যদিও আমাদের ম্যাথে শেখানো উচিত। ধরো এ একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে বি, তো এটা আমরা ছোটোবেলায় শিখে আসছি। তো আমরা একটা উপসংখ্য কাঠামো নিলাম, যে কী নিলাম, এক্স আর হচ্ছে ওয়াই, এক্স আর ওয়াই। এখন মূলবিন্দু হচ্ছে আমার ও, ওর থেকে এ কতটুকু দূরে রয়েছে সেটা হচ্ছে ও এ ভেক্টর, এবং ওর থেকে বি কতটুকু দূরে রয়েছে এটা হচ্ছে আমার ওভি ভেক্টর। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে এবি ভেক্টর কি হবে, আমরা যারা ত্রিভুজের সূত্র জানি, ভেক্টর ত্রিভুজের সূত্র বা যোগের বিধি জানি, আমি ধরে নিচ্ছি তোমরা পারো, তাছাড়া আমরা মানে পরবর্তী টপিকেই ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। কথার কথা, এই ও এ কে আমরা বললাম হচ্ছে স্মল এ ভেক্টর, ও বি কে বললাম হচ্ছে স্মল ভি ভেক্টর। একটু ভালোভাবে বুঝো ভাইয়া। আমি যদি লিখি, কালারটা একটু চেঞ্জ করে নিই, আমি যদি লিখি যে ও এ ভেক্টর যোগ এবি ভেক্টর ইকুয়ালস টু, আমরা বলি কি, ওভি ভেক্টর, রাইট? কারণ আমরা জানি যে পয়েন্ট থেকে শুরু হইলো, যেখানে যা থামলো, তার সাথে যদি আরেকটা বাহুকে আমরা আরেকটা ভেক্টরকে যদি আমরা সংযোজিত করি, তাহলে এই দুইটা ভেক্টর লব্ধি মানে আমরা যোগফলটা নিব এখানে। তা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত মানে এবং দিকে কাজ করবে, যেটাকে আমরা ত্রিভুজ সূত্র বলি। এই জায়গা থেকে আমরা বলতে পারি এবি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আমার ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ওবি ভেক্টরকে আমরা কি বলছিলাম, বি ভেক্টর মাইনাস স্মল এ ভেক্টর। তার মানে এটা দেখলাম আমরা, দেখো একটা রেখার অবস্থান ভেক্টর যদি বের করতে চাও, রেখার আগেরটা কি ছিল, বিন্দু, তা রেখার অবস্থান ভেক্টর বের করতে চাইলে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর, তোমরা একটু নোট করে রাখো, দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর, দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। কথার কথা, আমি যদি এভাবে বলি যে এটা হচ্ছে আমার ডিই ভেক্টর, তাহলে যদি বলে যে এই ডি ভেক্টর মানে কি লিখতে পারো অপু তুমি, আমি লিখতে পারি ডি বিন্দুর অবস্থান ভেক্টর যদি স্মল ডি ভেক্টর হয় আর ই বিন্দুর অবস্থান ভেক্টর যদি স্মল ই ভেক্টর হয়, তাহলে আমি লিখব দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। আমি তোমাদের একটা উদাহরণ দিতে চাই, তোমরা কমেন্টসে জানাও। কথার কথা হচ্ছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, একটা ভেক্টর, তাহলে আমরা এক্স ওয়াই ভেক্টর মানে কি লিখতে পারি, তোমরা একটু আমাদের কমেন্টসে জানাও। তো অবস্থান ভেক্টর সম্পর্কে আমরা প্রথমে শিখলাম হচ্ছে বিন্দুর উপসংখ্য কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে আমরা অবস্থান ভেক্টর বলি, এবং হচ্ছে অবস্থান ভেক্টর একটা নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, এবং এই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে। তারপর আমরা রেখার অবস্থান ভেক্টর শিখলাম, সেটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর, দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর। তো লেটস সি, আমরা এখানে আরেকটা জিনিসও শিখে ফেলতে চাই, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তোমরা যদি কেউ জানো আমাদের কমেন্ট সেকশনে জানাও, হ্যাঁ ভাইয়া মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানি। আর যদি কেউ না জানো তাহলে হচ্ছে আমরা একটু বুঝাই। কথার কথা, এখানে যদি আমরা একটু বলতাম যে এই এবি এর অবস্থান, এবি এর মধ্যবিন্দু, কথার কথা ধরে নাও এবি এর মধ্যবিন্দু হচ্ছে কথার কথা সি, তো এই সি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে, প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টরের গড়, প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টরের গড়, অর্থাৎ প্রথম বিন্দুর অবস্থান ভেক্টর যোগ দ্বিতীয় বিন্দুর অবস্থান ভেক্টর ভাগ হচ্ছে 2। আমাকে যদি বলতো যে এরকম আরেকটা দিয়ে বললো যে অপু বের করো ডিই ভেক্টর, এই ডিই ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে এফ, তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল এফ দিব, তাহলে বলবো হচ্ছে ডি বিন্দুর অবস্থান ভেক্টর যদি স্মল ডি হয়, ডি ভেক্টর হয়, স্মল ই ভেক্টর হয়, তাহলে ডি ভেক্টর যোগ ই ভেক্টর ডিভাইড বাই 2। এই হচ্ছে আমার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এই জায়গা থেকে আমরা তিনটা জিনিস শিখলাম, এক বিন্দুর অবস্থান ভেক্টর, দুই হচ্ছে আমার কি রেখার অবস্থান ভেক্টর, 3 হচ্ছে আমার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তারপরে চলে যাব আমরা সদৃশ ভেক্টরে। তো সদৃশ ভেক্টরে যদি আমরা আসি, লুক সদৃশ ভেক্টর হচ্ছে কি একই দিকে কাজ করবে, ক্লিয়ারত দুটা সমজাতীয় ভেক্টর এবং হচ্ছে তারা অসমান। কথার কথা, ধরো এ বরাবর কাজ করতেছে আমার এবি ভেক্টর আর ডিই ভেক্টর এ বরাবর কাজ করতেছে, দেখো একই দিকে তারা কাজ করতেছে, দিক দুইটা কি একই, এই জন্য বলা হচ্ছে একই দিকে সমজাতীয়, মানে দুইটা একই রকম হইতে হবে। কথার কথা, এটা সরণ হইলে এটা সরণ হবে, এটা যদি বল হয় এটা বল হবে, এটা যদি বল হয় এটা বল হবে, এই জন্য বলা হচ্ছে সমজাতীয়, কিন্তু তারা কি সমান না, মানে এবি ভেক্টর ইকুয়ালস টু তুমি ডিই ভেক্টর লিখতে পারবা না, বলতে হবে এবি ভেক্টর ইজ নট ইকুয়ালস টু ডিই ভেক্টর, তাহলে তাদেরকে আমরা বলি হচ্ছে সদৃশ ভেক্টর। আর বিসদৃশ ভেক্টরটা কি এখানেই শিখিয়ে দেই, জাস্ট সেম কথা থাকবে, দিকটা বলছিল একই দিকে না, এটা হচ্ছে বিপরীত দিকে হবে। কথার কথা, এবি যে বরাবর কাজ করছে এ বরাবর, ডি হচ্ছে একই মান না, বাট দিকটা হচ্ছে বিপরীত, দিকটা হচ্ছে বিপরীত, যেটা আমরা যে অসদৃশ ভেক্টর বলতেছি, যে বিপরীত দিকে
বিপরীত দিকে যদি কাজ করে আর যদি সমজাতীয় ভেক্টর যদি হয় যারা হচ্ছে অসমান তাদেরকে তিনটা কথা, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট P1, 2 নম্বর কথা হচ্ছে সমজাতীয়, P3 হচ্ছে অসমান ভেক্টর, তাহলে আমরা তাদেরকে বলবো অসদৃশ ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর এটা যার মান হচ্ছে শূন্য এবং নির্দিষ্ট কোনো দিক নাই, তবে ইহা একটা বিন্দু নির্দেশ করে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, একটা বিন্দু নির্দেশ করে, বিন্দু। তো আমরা একটু দেখতে চাই শূন্য ভেক্টরকে কীভাবে প্রকাশ করে। এই শূন্য লিখতে হয়, নিচে ভেক্টর চিহ্ন দিতে হয়। তোমাদের একটা জিনিস জানিয়ে দেই যে ছয়টা উপায়ে ভেক্টরকে প্রকাশ করা যায়। তুমি এবি কে লিখতে পারো এবি ভেক্টর, তুমি লিখতে পারো এবি এর নিচে দাগ দিয়ে, তুমি লিখতে পারো এবি এর উপরে দাগ দিয়ে, তুমি লিখতে পারো হচ্ছে এবি এর উপর ক্যাপ দিয়ে, তুমি ক্যাপ মুছে দিই আমরা, এবি এর উপর ক্যাপ দিয়ে তুমি লিখতে পারো হচ্ছে এবি কে ভোল্ট করে, একদম ডিরেক্ট বোল্ড, দেখবা ওয়েবসাইটগুলোতে বোল্ড করে লেখা থাকে, এবি এর উপর এইভাবে সিঙ্গেল অ্যারো চিহ্ন দিয়ে। এভাবে 6টা উপায় ভেক্টরকে প্রকাশ করা যায়। অনেক বইতে অনেক রকমের আছে, যে অনেক বইতে বলা আছে 3 ভাবে প্রকাশ করা যায়, অনেক বইতে বলা আছে যে এইভাবে প্রকাশ করা যায়, বাট ভেক্টরকে 6 ভাবে প্রকাশ করা যায়। তুমি একটু খেয়াল রাখবা। শূন্য ভেক্টরকে কিভাবে প্রকাশ করব আমরা একটু হাইলাইট করে দিতে চাই। শূন্য ভেক্টরকে প্রকাশ করব হচ্ছে আমরা শূন্য দিয়ে নিচে ভেক্টর চিহ্ন দেব। দেখো যে শূন্য দিয়ে আমরা নিচে কি ভেক্টর চিহ্ন দিব। কথা কি বুঝতে পারছি? ফোনটা ধরো তো, বলো যে আমি অফিসে আছি, অফিসে আসতে বলছি। তারপরে দেখো বিপ্রতীপ ভেক্টরটা কি? বিপ্রতীপ ভেক্টরটা সম্পর্কে একটু জানাই। বিপ্রতীপ ভেক্টর হচ্ছে সমান্তরাল ভেক্টর। ধরো এই বরাবর গেল, দুইটা সমান্তরাল ভেক্টর যারা হচ্ছে একটা যদি বিপরীত হয়, আরেকটা ধরো এই বরাবর, দুটো সমান্তরাল ভেক্টর, একটা হচ্ছে এবি আঁকলাম আর একটা হচ্ছে ডিই আঁকলাম। তাহলে এই এবি আর ডিই এর দুইটা সমান্তরাল ভেক্টর, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব সেম, আর যদি একজন আরেকজনের বিপরীত দিকে হয় তাহলে আমরা তাদেরকে বলি হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। সমরেখ ভেক্টর হচ্ছে একই সরলরেখা বরাবর ক্রিয়ারত একাধিক ভেক্টর, মানে একটা সরলরেখার উপরে যদি একাধিক ভেক্টর ক্রিয়ারত থাকে তাহলে আমরা তাদেরকে বলবো হচ্ছে সমরেখ ভেক্টর। সমতলীয় ভেক্টর হচ্ছে কি একই সমতলের উপর থাকবে, এই তলের উপর ধরো এবি একটা ভেক্টর, তারপর হচ্ছে ডি একটা ভেক্টর, তারপর হচ্ছে সিএফ একটা ভেক্টর, এভাবে যদি থাকে একাধিক ভেক্টর তাদেরকে আমরা সমতলীয় ভেক্টর বলি। এবং কারা সমতলীয় ভেক্টর হবে ম্যাথমেটিক্যালি যদি দেখতে চাও আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। তো সমপারম্ভিক ভেক্টর হচ্ছে একই পাদবিন্দু থেকে যদি শুরু হয় তাহলে আমরা তাদেরকে বলবো হচ্ছে সমপারম্ভিক ভেক্টর। সঠিক ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য নয়, তাদেরকে প্রপার ভেক্টর বা সঠিক ভেক্টর বলে। মান শূন্য নয়, এটা মাথায় রাখলেই চলবে। এগুলো অবজেক্টিভের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট তা বলবো না। আমরা কিছু তথ্য একটু সামারি আকারে পড়তে চাই। দুটি ভেক্টরের ডট গুণফল একটা স্কেলার রাশি পাওয়া যায় এবং দুটো ভেক্টর গুণনে একটা ভেক্টর রাশি পাওয়া যায়। এটা মাথায় রাখতে হবে, একটু খেয়াল রাখবো এর সাথে যে একটা ভেক্টর রাশি, কথার কথা হচ্ছে এ একটা ভেক্টর, তার সাথে যদি একটা স্কেলার রাশি গুণ করি তাহলে ডেফিনেটলি আমি একটা ভেক্টর রাশি পাবো। আর যদি দুইটা ভেক্টর রাশি গুণ করি, কথার কথা এবি ভেক্টর আর সাথে হচ্ছে বি, এটাকে যদি গুণ করি, ডট গুণ করলে আমরা পাবো হচ্ছে স্কেলার রাশি। আর যদি আমরা ক্রস গুণন করি আমরা জানি যে তাহলে পাবো হচ্ছে ভেক্টর রাশি। আমরা কিভাবে পাই এটা সামনের দিকে আমরা দেখবো ইনশাআল্লাহ। তারপরে এগুলো তোমরা তো নিশ্চয়ই জানো যে লাল ও একটা ভেক্টরের রুটি ভেক্টরের রাশির গুণফল হচ্ছে একটা স্কেলার রাশি হবে, স্কেলার রাশির গুণফল হচ্ছে ভেক্টর রাশি হবে, আমরা যেটা বললাম আর কি। ডট গুণন আমাদের বিনিময় সূত্র এবং বন্টন সূত্র মান্য করে, বাট ক্রস গুণফল বিনিময় সূত্র এবং বন্টন সূত্রকে মান্য করে না। পার্থক্যের জন্য এটা খুব লাগবে। তো মোটামুটি গেল আমাদের টুকটাক কথাবার্তার মধ্যে। আরও যেটা আছে যে ক্রস গুণফল হচ্ছে আমাদের বিনিময় সূত্রটা তো বললাম। লন লোরার ঠেলা অপেক্ষা টানা সহজ, এটা মাথায় রাখবা। অনুধাবন প্রশ্নে আমরা এটার ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। ভেক্টর রাশির যোগ বিয়োগ ভেক্টর রাশির বীজগাণিতিক নিয়মে বা সামুদ্রিক মেনে চলে। ভেক্টর রাশির যে যোগ বিয়োগ সেটা বীজগাণিতিক নিয়ম মানবে এবং সামুদ্রিকের নিয়ম মানবে, এটা মাথায় রাখতে হবে। জ্যামিতিক পদ্ধতিতে আমরা যে ভেক্টর পাই সেটা ভেক্টর বের করার জন্য আমরা 5টা সূত্র ব্যবহার করতে পারি। 5টা সূত্র ব্যবহার করি আমরা সাধারণত। তোমরা নিশ্চয়ই এটা জানো যে 5টা সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা ভেক্টরকে ব্যাখ্যা দিই। একটা হচ্ছে সাধারণ সূত্র, যেটা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের বিধি বা ভেক্টর বিয়োগের বিধি বলি। আমরা ত্রিভুজ সূত্র পড়ি, আমরা বহুভুজ সূত্র পড়ি, আমরা সামুদ্রিকের সূত্র পড়ি, আমরা উপাংশের সূত্র পড়ি।
এখন কথা হচ্ছে যে এই সূত্রগুলো দিয়ে আসলে কিভাবে অ্যাপ্লিকেশন করে সেই বিষয়গুলো একটু জানা দরকার। তো আমরা এক এক করে ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। ফার্স্টেই আমরা চলে আসছি ত্রিভুজ সূত্র, রাইট? তো ত্রিভুজ সূত্র এখানে যেটা বোঝানো হয়েছে সেটা যদি আমরা একটু বলি, যেটা আমরা আগেও বুঝাই ফেলছি। ধরো এই এ পয়েন্ট থেকে একটা ভেক্টর চলা শুরু করছে, বি পয়েন্টে এসে শেষ হয়েছে, যে ভেক্টরটা তাকে আমরা পি ভেক্টর বলছি। এবং বি পয়েন্টে আরেকটা ভেক্টর কিউ ভেক্টর, সে হচ্ছে বিসি কিয়া রেখা বরাবর কাজ করেছে। এই দুটো ভেক্টরকে যখন আমরা সন্নিহিত করছি, সন্নিহিত করার পর তাদের দুজনের লব্ধি অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি আমার এ থেকে সি বরাবর কাজ করবে। এটা খেয়াল রাখো, এ থেকে সি বরাবর কাজ করবে। আমি এখানে অনেকগুলো কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবা, বিকজ ত্রিভুজ সূত্র যদি কেউ ভালোভাবে বোঝে তাহলে আই স্কয়ার যে সে ভেক্টরটার মোটামুটি যে দিকের ব্যাপারগুলো আছে সেগুলো সে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। ভালোভাবে সে ব্যাখ্যা করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। একটু খেয়াল করো, আমরা আমাদের মতো করে একটু আগাই। এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, সরি পি ভেক্টর, আমি কি করলাম, এটা পি ভেক্টর আর কিউ ভেক্টর, এটার যোগফল হচ্ছে আমার আর ভেক্টর। এটা লিখছে না, এটার মানেটা কি? মানেটা হচ্ছে এই এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, ভালো করে পয়েন্টটা খেয়াল করো, ইকুয়ালস টু হচ্ছে আমার এসি ভেক্টর। যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে সেই বরাবর, এটাকে যোগের বিধিও বলে। এটা সাজায় লিখবো কিভাবে, যদি রিটার্নে বা 2-1 মার্কসের জন্য আসে তাহলে বলবো যে যদি কোনো ত্রিভুজের সন্নিহিত দুটি বাহু একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি হচ্ছে বিপরীত ক্রমে মানে হচ্ছে যেই দিক, এটা দেখো এই বরাবর কাজ করতেছে আর ও কাজ করতেছে এই বরাবর, লব্ধির মান এবং দিক নির্দেশ করবে বিপরীত ক্রমে। এটা দেখছো খেয়াল করে, এটা হচ্ছে এই বরাবর কাজ করতেছিল অ্যান্টি ক্লকওয়াইজ, আর ও হচ্ছে কি ক্লকওয়াইজ। বিপরীত ক্রমে হচ্ছে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তো আমরা এখান থেকে একটা জিনিস শিখতে চাই, যে অনেকে বলে যে ভাইয়া এই এসি কে ভেক্টরকে যদি আমি সি এ ভেক্টর লিখি, কারণ এটা তো একই রকম মান, আমি কি সমান চিহ্ন দিতে পারবো? হ্যাঁ দিতে পারবা, তবে শর্ত হচ্ছে আগে একটা মাইনাস চিহ্ন দিতে হয়। এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় কি, এই যে এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হয়। এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝা আছে দিক বিপরীত। একটু খেয়াল করবা যে একটা ভেক্টর যদি জাস্ট আমরা পাদবিন্দুকে শীর্ষবিন্দুকে যদি আমরা পাদবিন্দুতে দেই তাহলে হচ্ছে আমরা সমান লিখতে পারি, তবে শর্ত হচ্ছে আগে একটা মাইনাস দিতে হয়। এই মাইনাস দ্বারা বিপরীত চিহ্ন বোঝায়। তো আমরা যদি একটু মুছে দেই, যেটা শিখলাম আমরা একটু হাইলাইট দিই বা রিক্যাপ করি, সেটা হচ্ছে আমরা বললাম যে দুইটা ভেক্টরকে যদি আমরা একই ক্রমে একই দিকে একই জাতীয় ভেক্টরকে যদি আমরা সন্নিহিত করি, তাহলে তাদের ত্রিভুজের যে তৃতীয় বাহুটা থাকবে, ত্রিভুজের দুইটা বাহু দিয়ে যদি আমরা আগেরটা করি, তাহলে তৃতীয় বাহুটা কি করবে? তৃতীয় বাহুটা হচ্ছে বিপরীত ক্রমে তাদের লব্ধিকে নির্দেশ করবে, মানে এবং দিকে। আমরা একটু মুছে দিতে চাই, বিকজ আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস শিখাবো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। তো আমরা যা শিখলাম যে একটা ভেক্টরকে চাইলেই আমরা হচ্ছে বিপরীত করে দিতে পারি, তবে শর্ত হচ্ছে মাইনাস চিহ্ন দিতে হবে। তো একটু দেখো যে আমি যদি এভাবে বলি যে এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর ইকুয়ালস টু আমি কি লিখবো? এসি ভেক্টর। তো আমরা একটু আগে কি শিখলাম যে এসি ভেক্টরকে চাইলেই হচ্ছে তুমি লিখতে পারো মাইনাস সি এ ভেক্টর। এটাকে ভেক্টরের বিপরীত ভেক্টর বলতে পারি, আমরা বিপরীত ভেক্টর বলতে পারি। খেয়াল করার চেষ্টা করো যে এবি ভেক্টর আমি লিখলাম এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। আমি একটা কাজ করতে চাই যে আমি এসিকে চেঞ্জ করতে চাই। এসিকে চেঞ্জ করে আমি কি করলাম? মাইনাস সি এ ভেক্টর করলাম। এখন দেখো এই মাইনাস সি এ ভেক্টর যদি এই পাশে চলে আসে তাহলে আমি কি পাই? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। এটা আসলে কি বোঝাতে চায়? এটা বোঝাতে চায় তা যদি আমরা একটু চিত্র দিয়ে আঁকি। এটা ছিল আমার এবি, দেখো এই চিত্রের সাথে তুমি একটু মিলাও। এটা ছিল আমার এবি আর এটা ছিল হচ্ছে আমার বিসি, রাইট? তা এটা হচ্ছে আমার কি এসি ছিল, রাইট? এখন কি বলতেছে যে সি এ, এটা কি দেখো, এটা কিন্তু একই ক্রমে আছে না, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই কথাটা আমরা গাণিতিক কথাটাকে আমরা বাংলা ভাষায় আমাদের ভাষায় কি বলতে পারি? দেখো একই ক্রমে একই দিকে নিয়োজিত তিনটি ভেক্টর বা একাধিক ভেক্টর এর যোগফল কি হবে? শূন্য ভেক্টর হবে। কথাটা একটু নোট করো, একই ক্রমে একই দিকে নিয়োজিত
একই জাতীয় তিনটি ভেক্টরের সমষ্টি কি হবে? একটা শূন্য ভেক্টর হবে। এটা টু মাচ ইম্পর্টেন্ট। এটা যদি ভালো করে বুঝো তোমার ভেক্টরের দিকের ব্যাপারটা আই থিঙ্ক খুব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। একই ক্রমে একই দিকে একই জাতীয় তিনটি ভেক্টর যদি নিয়োজিত থাকে তাদের লব্ধির মান কি হবে? শূন্য ভেক্টর হবে। তো আমরা চলে যেতে চাই বহুভুজের সূত্রে এবং সামন্তরিক বহুভুজের সূত্রে। বহুভুজটা একটু আঁকাই, আমি একটু আঁকাতে চাই। কথার কথা ধরো এ বি সি ডি ই এফ, তারপর হচ্ছে এফ। দেখো এবি আমার একটা ভেক্টর, বিসি একটা ভেক্টর, সিডি একটা ভেক্টর, ডিই একটা ভেক্টর, ইএফ একটা ভেক্টর, এভাবে দেওয়া আছে। এখন তুমি আসলে কি করতে পারো, এই বহুভুজের যদি বের করতে চাও, তাহলে আমি যদি বলি যে এবি ভেক্টর, এভাবে আস্তে আস্তে করো, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়ালস টু, তুমি কি বলবা? দেখো এই যে দেখো এসি ভেক্টর, আমি একটু কালিটা চেঞ্জ করি, এ দেখো এসি ভেক্টর, রাইট? তাহলে এসি ভেক্টর, তার মানে এই দুইটা ভেক্টর লব্ধি আমি পেলাম কি? লব্ধি পেলাম হচ্ছে এসি ভেক্টর। এখন তুমি যদি এসি ভেক্টর বলো, এসি ভেক্টর বলা যে কথা, এসি ভেক্টর মানে আমি বুঝবো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। সো দ্যাটস আমি বললাম এসি ভেক্টর মানে হচ্ছে এবি ভেক্টর আর বিসি ভেক্টর। তার সাথে আমি যদি সিডিকে যোগ করি, অর্থাৎ সিডি ভেক্টরের লব্ধি নেই, তাহলে এটা পাবো হচ্ছে কি? আমি এডি ভেক্টর, রাইট? এডি ভেক্টর। তাহলে দেখো আমি এটা বলবো হচ্ছে এডি ভেক্টর। তার মানে এডি ভেক্টর আমার যা এসি আর সিডি ভেক্টরটা, তার মানে একবারে বলতে পারি কথাটা, এবি ভেক্টর বিসি ভেক্টর সিডি ভেক্টরকে যোগ করলে আমি এডি ভেক্টর পাচ্ছি। এখন এডি ভেক্টর লেখার অর্থ হচ্ছে আমি একবারে এডি ভেক্টর লেখার অর্থ হচ্ছে যে আমি একবারে এবি ভেক্টর বিসি ভেক্টর সিডি ভেক্টর নিয়ে নিয়েছি। তাহলে এডি ভেক্টরের সাথে যদি আমি ডিই ভেক্টরকে যোগ করতে চাই, তাহলে আমি কি লিখবো হচ্ছে আমি এই ভেক্টর, লিখবো কি? এই ভেক্টর। এবং আমি যদি এই ভেক্টরকে নিতে চাই, এই ভেক্টর মানে হচ্ছে আমার এবি ভেক্টর বিসি ভেক্টর সিডি ভেক্টর ডি ভেক্টর, তার সাথে যদি আমি ইএফ ভেক্টরকে নেই, তাহলে আমি বলবো হচ্ছে এএফ ভেক্টর। দেখো দ্যাটস দ্য বিগ ফ্যাক্ট যে বহুভুজের সূত্রটা এভাবে এক্সপ্লেন করে। আমি প্রথম থেকে আবার একটু বোঝাতে চাই, সেটা হচ্ছে এবি ভেক্টর আর বিসি ভেক্টরকে যোগ করে আমি এসি ভেক্টর পেয়েছি, এসি ভেক্টর আর সিডি ভেক্টরকে যোগ করে আমি এডি ভেক্টর পেয়েছি, এডি ভেক্টরের সাথে আমি ডি ভেক্টরকে যোগ করে আমি এই ভেক্টর পেয়েছি, এই ভেক্টরের সাথে আমি ইএফ ভেক্টরকে যোগ করে আমি এএফ ভেক্টর পেয়েছি। চিত্রে আসি, এবি আর বিসি যোগ করে পাইছি কি? এসি। এই এসি মানে হচ্ছে আমার এবি আর বিসি। তাহলে এসি নেওয়ার পর আমি যখন সিডি নিলে আমি পাবো হচ্ছে এডিকে সাথে যদি আমি ইডিকে নেই ডিকে নেই, তাহলে আমি পাবো হচ্ছে এই ভেক্টর। আর এই ভেক্টরের সাথে যদি আমি ইএফ ভেক্টরকে নেই, তাহলে পাবো হচ্ছে আমি এএফ ভেক্টর। লুক, গ্রেডিয়েন্ট সম্পর্কে তোমাদের বিস্তারিত বলার তেমন কিছু না, এবং খুব বেশি প্রশ্ন আসে না, তবে এবার খুব ইম্পর্টেন্ট, এবার আসতে পারে। গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি যা অধিক রাশি সর্বাধিক বৃদ্ধির হারকে প্রকাশ করে। ডাইভারজেন্স হচ্ছে একটা স্কেলার রাশি যা তারপর হচ্ছে ফ্লাক্সের পরিমাণকে প্রকাশ করে। ভেক্টর রাশির ডাইভারজেন্স শূন্য হলে আমরা ভেক্টরকে বলি হচ্ছে সলিনয়েডাল। একে হচ্ছে এইভাবে প্রকাশ করা, নেভলা ডিভ ভি বা নেভলা ভি দিয়ে প্রকাশ করা হয়। একটু খেয়াল করবা, কাল হচ্ছে একটা ভেক্টর রাশি, কাল শূন্য হলে এটা হচ্ছে অঘূর্ণনশীল, ইরোটেবল। নেভলা ভি দিতে পারো বা কার্ল ভি দিতে পারো, এভাবে প্রকাশ করা যায়, কার্ল ভি। অপারেটর একটা গাণিতিক নির্দেশক, এটা আমরা জানি যে অপারেটর গাণিতিক নির্দেশক। কেমন নির্দেশক? আমরা জানি লগ, লন, সাইন, এফ, এগুলো হচ্ছে আমাদের অপারেটর কি? অপারেটর আমার হচ্ছে ভূতের মতো, ভূত বাইরেতে ঘুরবে কিছু না, বাট যদি সে ভর করে তাহলে অনেক কিছু। আবার ধরো অনেকটা দাকাচির মতো, বা রান্দাও ছুরি এটার মতো, এটার মতো, ঠিক আছে? রান্দাও ছুরি হাতে যখন আসছে কোনো নাই, যখন পরে আসছে তখন কোনো কাজ নাই, বাট হাতে যখন আসছে তখন ধিপ ধাপ কবাকবি শুরু হয়ে গেছে, বটির মতো। অপারেটরটা আমার কাছে এরকম আর কি। তো এই পর্যন্ত ছিল হচ্ছে টুকটাক থিওরি, যেগুলো বিশ্ববিদ্যালয়ে আসার মতো এবং হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। জ্ঞানমূলক অনুধাবন পার্টে আমরা আরও ইনডেপথ আলোচনা করব, যেখান থেকে হচ্ছে তোমাদের রিটার্নে আসতে পারে। এই পার্টগুলো আমরা দেখানোর চেষ্টা করব পরে এই লেকচারে হচ্ছে আমরা যেটা বোঝানোর চেষ্টা করব যে ম্যাথমেটিক্যাল টার্ম, বিকজ আমরা বিশ্বাস করি যে পদার্থবিজ্ঞানের মেন ভাষাই হচ্ছে গণিত, এবং ম্যাথমেটিক্স ইজ দ্য মাদার অফ সায়েন্স। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। পরবর্তী পর্ব দেখার জন্য পরবর্তী পর্ব আমরা এই সাথেই টেনে দেবো, একই সাথে ক্লাস নিয়ে টেনে দিব।
তো তোমরা একটু দেখো যে আমরা এখন যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ এবং ভেক্টরের মান কিভাবে বের করতে হয়। তো অনেকটা সহজ, এটা খুবই সিম্পল। যে আমরা জানি একটা ভেক্টরকে প্রকাশ করা হয় হচ্ছে, একটা ভেক্টরকে হচ্ছে প্রকাশ করা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। আমরা যদি এইভাবে একটু বলি, আমার ক্ষমার জন্য হয়তো তুমি দেখতে পাবা না। দেখো আমি যদি এক্স অক্ষের ধনাত্মক দিকটা নেই, ওয়াই অক্ষের ধনাত্মক দিকটা নেই, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা ধনাত্মক ওয়াই অক্ষ, এটা ধনাত্মক জেড অক্ষ। তাহলে এই এক্স অক্ষের প্রত্যেকটা একক দিকটাকে আমরা বোঝাই হচ্ছে যে একক ভেক্টর দিয়ে, তার নাম হচ্ছে আই একক ভেক্টর। এবং ওয়াই অক্ষের যে দিকগুলা আমরা দেখাই সেটাকে আমরা বলি হচ্ছে জে একক ভেক্টর। অ্যান্ড ফাইনালি জেড অক্ষ যেটা বোঝায় সেটা হচ্ছে আমার কে একক ভেক্টর, বা এটাকে পড়া হচ্ছে আই ক্যাপ বা আই হ্যাট, জে ক্যাপ জে হ্যাট, কে ক্যাপ কে হ্যাট। তো এভাবে হচ্ছে প্রকাশ করে। আর মানটা প্রকাশ করা হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে, ধরো কথার কথা এ এক্স দিয়ে এ ওয়াই, এ ভেক্টর যদি হয় এ ওয়াই আর এটা হচ্ছে এ জেড। তাহলে আমরা যদি একটু সিম্পলি বুঝতে চাই, এ ভেক্টরটাকে আমি প্রকাশ করতে চাই, তাহলে আমি প্রকাশ করবো হচ্ছে এ এক্স আই একক ভেক্টর, এ ওয়াই আই জে একক ভেক্টর, এ জেড কে একক ভেক্টর। যদি বি কে প্রকাশ করো ভি ভেক্টরকে, তাহলে বলবো হচ্ছে বি এক্স আই একক ভেক্টর, বি ওয়াই জে একক ভেক্টর, বি জেড কে একক ভেক্টর। তো আমি দুটো ভেক্টর নিলাম, কি জন্য নিলাম? খেলাধুলা করার জন্য না, আমরা হচ্ছে যোগ করব, বিয়োগ করব, মান বের করব। তো যোগ বিয়োগটা একটু দেখো, একবারে বুঝাই দেই। তুমি এক্স অক্ষের যে ভ্যালুগুলো আছে মান, জাস্ট সেইগুলাকে যোগ করবা অথবা বিয়োগ করবা, যোগ করবা অথবা কি করবা, বিয়োগ করবা। আচ্ছা, যোগ করবা বা বিয়োগ করবা। আর ওয়াই অক্ষের যে মানগুলো আছে সেই মানগুলো যোগ করবা অথবা বিয়োগ করবা। যদি যোগ করবো বলে যোগ করবা, যদি বিয়োগ বলে তাহলে বিয়োগ করবা। আর যদি জেড অক্ষ বলে তাহলে জেড অক্ষ বলে হচ্ছে জেড অক্ষের মানগুলা যোগ করবা বা বিয়োগ করবা। মানে আমি একবারে যোগ বিয়োগ শিখাই দিলাম। দেখো আমি এই এ এক্স আর বি এক্স তাকে যোগ করেছি, যোগ ছিল প্রথমে তাই যোগ, এ ওয়াই বি ওয়াই, আর আমি একক ভেক্টরটা দিব, একক ভেক্টরগুলো দিয়ে দিব, শেষ, যোগ বিয়োগ শেষ। তুমি এইটুকু মাথায় ঢোকাও। তুমি যদি একটা ভেক্টরকে এইভাবে প্রকাশ করো, আর একটা ভেক্টর, এই ভেক্টর ত্রিমাত্রিক প্রকাশ দিয়েছি। দেখো এক্স অক্ষ বরাবর মান দিয়েছি, তার একক ভেক্টর দিয়েছি মানে দিক, ওয়াই অক্ষ বরাবর মান দিয়েছি তার দিক, জেড অক্ষ বরাবর মান দিয়েছি তার দিক। তো এভাবে যদি আমি একটা ভেক্টরকে লিখি এবং ভেক্টরের মান যদি চাই, ভেক্টরের মান পাওয়ার জন্য আমরা মডুলাস ইউজ করি, যদিও কথাটা মডিউলাস বলা ঠিক না, এটা মানই বোঝায়, ভ্যালু অফ আর। তো কি পাবো আমি? পাবো হচ্ছে রুট ওভার আর এর যে ভ্যালু এক্স অক্ষ বরাবর, কথা এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এটা হচ্ছে আমার আর এর ভ্যালু। এভাবে বের করতে হয়। যদি দ্বিমাত্রিক হইতো, কথার কথা যে ভাইয়া জেড নাই, তো তাহলে জেড বাদ দিতাম, তাহলে দুইটা নিতাম। যদি বলতো একটা, তাহলে একটা নিতাম। এখন একটু জিনিস এই জায়গাটায় ভুল করে আমাদের শিক্ষার্থী, ভুল করার পরেও না অ্যান্সার মিলে। তো এখানে এই যে এ এক্স এর মান, এটা অনেক সময় করে কি চিহ্ন ছাড়া মান দেয়। এখানে যদি প্লাস না থেকে মাইনাস থাকতো তাহলে তুমি এ ওয়াই এর জায়গায় কিন্তু মাইনাস নিবা, মাইনাস এ ওয়াই নিবা। বর্গ করলে তো ভ্যালু সেম থাকে, তাই অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে চিহ্ন নিতে ভুলে যায়। বাট তুমি কিন্তু মনে রাখবা এই জায়গাটা ভুল হয়, আমি একটু অন্য কালি দিয়ে লিখে দেই তোমাকে, যে তুমি কিন্তু চিহ্ন নিতে, চিহ্ন সহ, এই কথাটা মাথায় রেখো, চিহ্ন সহ। চলো আমরা একটা যোগ বিয়োগ ঝটপট করে ফেলি। একটা এ ভেক্টর দিয়েছে, একটা বি ভেক্টর দিয়েছে, একটা সি ভেক্টর দিয়েছে। আমি খুশি। এ ভেক্টরে এক্স অক্ষ বরাবর ভ্যালু আছে 3, ওয়াই অক্ষ বরাবর ভ্যালু আছে হচ্ছে -2 এবং জেড অক্ষ বরাবর ভ্যালু আছে হচ্ছে +1। বি ভেক্টরের এক্স অক্ষ বরাবর মান আছে 2, ওয়াই অক্ষ বরাবর মান আছে -4, জেড অক্ষ বরাবর মান আছে -3। সি এর এক্স অক্ষ বরাবর মান আছে -1, ওয়াই অক্ষ বরাবর মান আছে 2, জেড অক্ষ বরাবর মান আছে 2। এখন বলতে যাচ্ছে সি এর মান বের কর অপু। হ্যাঁ, বের করছি। এই যে সি এর মান তো -1, তাহলে -1 এর বর্গ, আমরা যেটা বলেছিলাম যে রুট ওভার, আমি কি লিখবো, সি এক্স এর স্কোয়ার, সি ওয়াই এর স্কোয়ার, সি জেড এর স্কোয়ার। শুধু মানগুলো দিব, রাইট? মানগুলো দিলেই হচ্ছে আমার সি এর মান বের হয়ে যাবে। তারপরে বলছে কি, বলছে এ প্লাস বি প্লাস সি বের কর। তাহলে কি আমি কি করব, এই যে এ প্লাস বি প্লাস সি বের করার সময় আমি খেয়াল করব কি, যে এ এক্স প্লাস বি এক্স প্লাস হচ্ছে কি আমার সি এক্স, এক্স গুলাকে যোগ করে আই একক ভেক্টর দিব, রাইট? তাহলে দেখো যোগ করো, 3 আর 2 5, 5 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 4, তাই লিখলাম 4 একক ভেক্টর। এবার দেখো যে ওয়াই এর বেলায় আমি কি করব, ওয়াই এর বেলায় হচ্ছে ওয়াই এর মানগুলো -2 -4 2, তাহলে -2 -4
2 এগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখব যে -4 আসে এবং k এর অর্থাৎ z অক্ষর মানগুলো যদি আমরা যোগ করি 0 আসে বিধায় আমরা 0 ভেক্টর লিখলাম না, তাহলে যোগটা আসছে এরকম। তোমরা এই যে এই ভ্যালুটা অর্থাৎ 2 গুণ করবা, 3 গুণ করবা, 5 গুণ করবা, কার সাথে 2 গুণ করবা এর সাথে, 3 গুণ করবা b এর সাথে, 5 গুণ করবা c এর সাথে, গুণ করে বিয়োগ করে আমাকে কমেন্টসে দেখাও বা হোয়াটসঅ্যাপ করতে পারো 01 হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে 01572071272 এই নাম্বারে আমি তোমাদের দেখিয়ে দিব। আশা করি এটা তোমরা পারবা, তাই আমি আগে থেকে ওকে লিখলাম এবং তোমাকে আমি অনলাইনে গুড, ভেরি গুড দিয়ে দিলাম, ভেরি ভেরি গুড দিয়ে দিলাম, পারবা ইনশাআল্লাহ। ভেক্টর যোগ বিয়োগ তো গেল, এবার তোমাকে আমি চাই যে কিউপিপি কোশ্চেন পোস্টমর্টম এন্ড প্র্যাকটিস করো। তোমাকে যে অঙ্ক দুইটা দিছে আর কি, এখানে মোট 4টা অঙ্ক আছে, আমি একটু আমার মতো করে একটু বলে দেই, আশা করি তুমি পারবা। তোমাকে বলতেছে একটা ভেক্টর ওপি এর শেষ বিন্দুগুলোর স্থানাঙ্ক দেয়া আছে 1 2 3। এটা মানে না তুমি বুঝে খাইতে হবে যে ওপি ভেক্টর মানে হচ্ছে তোমাকে বোঝাচ্ছে 1 তো লিখতে হয় না, তারপর লিখলাম i একক ভেক্টর, 2 j একক ভেক্টর, 3 k একক ভেক্টর, এটা তোমার বুঝে নিতে হবে। আর যদি এখানে মাইনাসগুলো থাকতো, ধরো 2 মাইনাস, তাহলে আমি মাইনাস দিতাম, তাহলে আমি এটাকে ভেক্টর এইভাবে প্রকাশ করছি। তার মানে স্থানাঙ্ক যদি দেয়া থাকে তাহলে ভেক্টর প্রকাশ করার নিয়মটা হচ্ছে এরকম। অ্যান্ড ফাইনালি তুমি বের করবা যে এটার ভ্যালু কত। দেখো আমি এটা করে ফেলেছি। তারপরে তোমাকে বলেছে এর মান বের করবা, দুইটার মান দেয়া আছে, যোগের মান বের করতে বলছে, বের করবা, বিয়োগের মান বের করতে বলছে, বের করবা, বি মাইনাস এর মান বের করতে বলছে। এটা করে আমাকে হোয়াটসঅ্যাপে জমা দাও। নিশ্চয়ই তোমরা জানো 01572071272, এখানে আমাদের হোমওয়ার্কগুলো আমরা চেক করে দেই প্রিমিয়াম ব্যাচের। এবার একক ভেক্টর, এটা সম্পর্কে যে কত কথা বলতে চাই তোমাকে আমি কি দিয়ে বোঝাই। একক ভেক্টরটা খুবই ভালোভাবে বুঝতে হবে। একক ভেক্টরটা অনেকে বুঝতে চায় না, অনেকে জিজ্ঞেস করলে যে ভাইয়া বলো তো একক ভেক্টর কি, তো বলে খুব স্মার্ট একটা সংজ্ঞা, স্মার্ট না আমি আসলে বলি ফকিন্নি টাইপের সংজ্ঞা, যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে। এটা আসলে একক ভেক্টরের কিছুই বোঝা যায় না। যদি একক ভেক্টর তুমি ফিল করে বুঝতে চাও তাহলে এই জায়গাটা একটু দেখো। ধরো একটা অক্ষ বরাবর আমরা এই বরাবর পূর্ব দিকে আমরা 5 ঘর নিলাম, তাহলে পূর্ব দিকে 5 ঘর মানে হচ্ছে এটা তো আমাদের ধনাত্মক x অক্ষ, এটাকে আমরা নিতে পারি 5i একক ভেক্টর। তো এটাকে আমরা বাংলায় লিখলে কি লিখি, 5 মিটার পশ্চিম, রাইট। তো একক ভেক্টর মানে হচ্ছে এই যে ভেক্টর রাশিটা তার মান দিয়ে, তার মান মানে হচ্ছে কি 5m 5 মিটার মান দিয়ে ভাগ করলে দেখো তো রয়ে যায় কি, রয়ে যায় হচ্ছে 1 পশ্চিম, রাইট। তার মানে শুধু রয়ে যাচ্ছে দিকটা, ভালো করে বুঝো, একদম অন্তর থেকে ফিল করো যে দিকটা রয়ে যায়, শুধু কি রয়ে যায়, দিক। এই দিক রয়ে যাওয়ার কারণে আমি বলি হচ্ছে যে একক ভেক্টর হচ্ছে বেসিক্যালি একটা ভেক্টর রাশি যে কি মিন করে, দিক মিন করে, শুধু দিক। মান কতটুকু মিন করে, মান মিন করে হচ্ছে 1 মিন করে। সংজ্ঞা দিবা কিভাবে, সংজ্ঞাটা দিব কিভাবে আমরা, যদি বা সংজ্ঞাটা যদি আসে, সংজ্ঞা দিব কোন ভেক্টর, কথার কথা দেখো এই যে ভেক্টর আর হচ্ছে আমার ভেক্টর, আর ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছি, তাহলে এই মানটা কেমন হইতে হবে, শর্ত আছে কিন্তু। এই মানটা হচ্ছে শূন্য হওয়া চলবে না, শূন্য হলে তো ইনফিনিটিভ হয়ে যাবে, অনির্ণয় হয়ে যাবে। তাই শূন্য নয় এমন ভেক্টর রাশিকে ওই ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর রাশি পাওয়া যায় তাকে বলা হচ্ছে একক ভেক্টর। ভালোভাবে বুঝো জিনিসটা, ভালোভাবে বুঝো। মান শূন্য নয় এমন ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর রাশি পাওয়া যায় তাকে আমরা বলি হচ্ছে একক ভেক্টর। তো একক ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ক্যাপ, ওই যে আগে বললাম হ্যাট বা ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ করি। আরেকটা একক ভেক্টর আছে লম্ব একক ভেক্টর, যেটা আসলে দিক বোঝানোর জন্য কমপ্লিটলি বেশি হেল্প করে। তুমি যদি ক্রস গুণন শিখো, আমরা সামনে শিখবো ইনশাল্লাহ, এই ক্রস গুণন এ ভেক্টর ক্রস বি ভেক্টর আমরা ওটা শিখবো। এ ভেক্টর ক্রস বি ভেক্টর, সেই জায়গাটায় হচ্ছে আমরা দেখতে পাই যে যদি ক্রস করো তাহলে একটা লম্ব একক ভেক্টর আসে এবং হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ইনটু হচ্ছে সাইন থিটা, বা তুমি একবারে ডিরেক্ট বলতে পারো যে এই দুটো ভেক্টরকে তুমি ভেক্টর গ্রহণ করবা, কেমনে করতে হবে শেখাবো। তার মান দ্বারা যদি ভাগ করো তাহলে তুমি যে একক ভেক্টরটা পাবা তাকে বলা হচ্ছে লম্ব একক ভেক্টর। এখন আমার একটা গ্রেট প্রশ্ন আছে যে কেন প্লাস মাইনাস দিতে হয়। প্লাস মাইনাস দিবা, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্লাস মাইনাসটা দিবা, যদি অপশনে না থাকে তাহলে দিবা না, বাট রিটেনে আসলে অবশ্যই প্লাস মাইনাসটা দিবা। এই প্লাস মাইনাসটা দিয়ে আসলে বোঝায়টা কি, বোঝা হচ্ছে কথার কথা এই একটা তল, এই তলে যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরো, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইভাবে ঘুরতেছো,
তাহলে কি উপরের দিকে কাজ করবে, এই উপরের দিকটা বোঝা হচ্ছে প্লাস স্ক্রু নিয়মে। আর যদি তুমি এভাবে ঘুরো মানে ক্লকওয়াইজ, এইভাবে ক্লকওয়াইজ ঘুরলে কি ভিতরে নিচের দিকে, তাহলে ওয়াই অক্ষের উপরের দিকটা প্লাস, নিচের দিকটা হচ্ছে মাইনাস। এভাবে হচ্ছে আমরা বুঝবো, এভাবে আমরা বুঝবো। কর্ডিয়াল রিকোয়েস্ট থাকলো যে ভাইয়া এটা ভুল বুঝো না, প্লাস মাইনাস দিতে হবে। অনেক বইতে দেয় না, অনেক টিচার পড়া নেয়, বাট দিতে হবে। তো চলো আমরা আরো কয়েকটা করে ফেলি ঝটপট। বলা হচ্ছে একটা প্রবলেমে যে এ একটা ভেক্টর দিছে, বি একটা ভেক্টর দিছে, আর একটা ভেক্টর দিছে, এ বি সি এর লব্ধি হচ্ছে আর, মানে হচ্ছে এ ভেক্টরকে যোগ করবা বি এর সাথে, তাকে যোগ করবা সি এর সাথে, যোগ করার পরে তুমি যা পাবা হলে সি এর একক ভেক্টর। সি বলতে বোঝাচ্ছে হচ্ছে সি কে, সি হচ্ছে আর থেকে এ বি কে বাদ দিবা। সি ভেক্টরটাকে, সি ভেক্টর হচ্ছে আর থেকে কাকে বাদ দিতে হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে। তো দেখো তুমি খুব সিম্পলি করতে পারবা। আর এর মান বের করলা, আর এর মান বের করে যোগ করে কত আসবে সেটা দেখবা, এই তিনটাকে যোগ করবা, সি থেকে বাদ দিবা, তাকে বাদ দিবা, মানে আলটিমেটলি থাকবে কি সি, সি এর একক ভেক্টর, এ ভেক্টর ও সি ভেক্টর তো দেয় নাই, আই এম সরি। সি ভেক্টরটা কি আর থেকে, আরটাকে আর হচ্ছে সি ভেক্টরটা এই যে এটা আসলে প্রশ্নে আসে নাই, আমি দুঃখিত। মাইনাস আই ভেক্টর মাইনাস জে ভেক্টর মাইনাস 4k ভেক্টর। তো এটা দরকার নেই, এই সি এর মান তো আমরা পাবো, কিভাবে পাবো, যে সি ভেক্টর কে সি ভেক্টরের মান দ্বারা কি করব, ভাগ করলে আমি পেয়ে যাব কি, পেয়ে যাব হচ্ছে সি এর একক ভেক্টর, সি এর একক ভেক্টর। এটা এভাবে লিখতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এগুলো হচ্ছে ফেভারিট কোশ্চেন টিচারদের, এই ইউনিট বলো বা সায়েন্সের যে ইউনিটগুলো আছে, ডি। দুটো ভেক্টর দিছে, দুটো ভেক্টর দিছে, ভেক্টর আচ্ছা দুটো ভেক্টর দিছে, স্লাইড ক্যান ডিস্টার্ব করতেছে, অ্যানিমেশন মারছে কেন। আচ্ছা এখানে একটা ভেক্টর দিছে, এ একটা ভেক্টর দিছে, বলতেছে লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করো। একটা হলো সমান্তরাল একক ভেক্টর যেটার দিক নাই, তার মানে একক ভেক্টর। আমি যদি এভাবে বলি যে লব্ধি হচ্ছে আর, তাহলে আর এর একক ভেক্টরটা বের করব কিভাবে, আর ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা কি করব, ভাগ। আর যদি বলতো লম্ব একক ভেক্টর, তাহলে হচ্ছে এটা যদি আমার এ ভেক্টর হইতো, এটা যদি আমার এ ভেক্টর হইতো আর এটা যদি বি ভেক্টর হইতো, তাহলে লম্ব একক ভেক্টরকে ইটা দ্বারা প্রকাশ করা হয়, প্লাস মাইনাস দিব উপরের দিক নিচের দিক। আমি এ ভেক্টরের ক্রস করব বি ভেক্টরের সাথে এবং তাদের কি দিব, জাস্ট মানটা দিব, এই ভেক্টরের মানটা দিব। মান দিলে আমি হচ্ছে লম্ব একক ভেক্টরকে পেয়ে যাব, লম্ব একক ভেক্টরকে পেয়ে যাব। এটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর বের করতে হবে। এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রচন্ড বেশি। খেয়াল করো কিউপিপি 2 তে অর্থাৎ কোশ্চেন পোস্টমর্টম এন্ড প্র্যাকটিসে আমরা একটা টেস্ট দিয়েছি, তোমরা একটু এটা করে আমাদের হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01572071272। আমি অপু নিজে দেখে দিব ইনশাল্লাহ, যদি হয় অবশ্যই গুড পাবা। আমি অগ্রিম গুড দিয়ে রাখতেছি, সবাইরে তো আর অ্যান্সার দেওয়া সম্ভব না, গুড আগের থেকে গুড দিয়ে রাখতেছি যে তোমরা পারবা ইনশাল্লাহ। দেখো এইভাবেই পড়ো, তোমরা বেসিকটা পড়ো, সাথে হচ্ছে আমি একটা প্র্যাকটিস করে দিই, তোমরা একটা প্র্যাকটিস করো, এভাবে পড়ো। ভেক্টরের গুণন পড়াবো আমরা, তার আগে হচ্ছে আমরা একটু সংযোজন করার জন্য রেস্ট নিতে চাই। আচ্ছা এই পর্বে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ভেক্টরের গুণন। তো এখানে সত্যি অর্থে যদি তুমি থিওরি পড়তে চাও, অনেক থিওরি রয়েছে। তো এই কথাটা আমরা প্রথমেই বলেছি যে একটা ভেক্টরকে যদি তুমি গুণ করতে চাও, কথার কথা হচ্ছে একটা ভেক্টর রাশি আমি এ নেই, তার সাথে যদি তুমি একটা স্কেলার রাশি গুণ করতে চাও, কাকে নিলা হচ্ছে আমাদের ছোট ভাই এম কে। তো এম আর ভেক্টর রাশি যদি এ হয়, তাহলে এটা সবসময় একটা ভেক্টর রাশি পাবা। মানে এই কথার মুদ্রা কথা হচ্ছে যে একটা ভেক্টর রাশির সাথে তুমি একটা স্কেলার রাশিকে গুণ করেছো, সবসময় একটা ভেক্টর রাশি পাবা। বাট তুমি এই এর সাথে আরও একটা ভেক্টর রাশিকে নিলা, এখন এই দুজনকে তুমি কিভাবে নিতে পারো, দুই উপায় নিতে পারো। এ ভেক্টর ডট বি ভেক্টর নিতে পারো, যেটা আমরা ডট গুণনে শিখেছি বা স্কেলার গুণনে শিখেছি। এখানে যে প্রোডাক্টটা পাবা সেটা ডেফিনেটলি স্কেলার হবে। আর যদি তুমি ক্রস গুণন করো তাহলে সবসময় তুমি এখানে হচ্ছে ভেক্টর
প্রোডাক্ট পাবা। এই কথার মুদ্রা কথা হচ্ছে এই যে একটা ভেক্টর রাশির সাথে যদি আমি স্কেলার রাশি গুণ করি তাহলে আমি সবসময় ভেক্টর রাশি পাবো, বাট দুইটা ভেক্টরের গুণনে সবসময় যে ভেক্টর রাশি পাবো বিষয়টা এমন না। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে ভেক্টর রাশির গুণনে আমরা দুই ধরনের প্রোডাক্ট পেতে পারি, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। এখন কথা হচ্ছে যে স্কেলার প্রোডাক্ট কখন পাবো? যখন স্কেলার গুণন করব। ভেক্টর প্রোডাক্ট কখন পাবো? যখন হচ্ছে ভেক্টর গুণন করব। আমরা একটু মুছে দিয়ে ব্যাপারটা সোজাসাপটা এক্সপ্লেনেশনে যেতে চাই। আচ্ছা, এবার একটু খেয়াল করার চেষ্টা করো যে আসলে স্কেলার গুণন বলতে কি বোঝায়। আমি সাইডটাতে একটু নোট করার চেষ্টা করি। ধরো এ একটা ভেক্টর ডট বি একটা ভেক্টর, এটা তুমি যদি গুণফল দেখতে চাও তাহলে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কসাইনের গুণফল হচ্ছে এই ভেক্টরের গুণফল। আমরা বলেছিলাম যে ভেক্টরের যদি তুমি স্কেলার গুণন করো তাহলে ডেফিনেটলি স্কেলার রাশি পাবা, ভেক্টরের ডেফিনেটলি তুমি স্কেলার রাশি পাবা। যেহেতু এটা স্কেলার রাশি তাহলে অবশ্যই মান দরকার। মানটা কি হবে? মান হচ্ছে এই দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের গুণফলটা হচ্ছে এই স্কেলার রাশির মান। এখন এই যে গুণফল, এই গুণফলটা হচ্ছে তুমি এই এ তো তোমাকে দেয়া থাকবে, বি এর মানও তোমাকে দেয়া থাকবে। কথার কথা তুমি জানো যে এরকম আমরা এ ভেক্টরকে লিখি এভাবে যে এ এক্স আই একক ভেক্টর, এ ওয়াই জে একক ভেক্টর, এ জেড কে একক ভেক্টর। তো এই যে মানটা দেয়া আছে, মানটা তো মোটামুটি ফিক্সড, বি এর মানটাও মোটামুটি ফিক্সড, কিন্তু এখানে মান পরিবর্তন করতে পারি হচ্ছে আমরা থিটার মান। তো থিটার তিনটা ভ্যালুর জন্য আমাদের বইতে প্র্যাকটিস করায়, যেটা বিশেষ ক্ষেত্র বা স্পেশাল ফেজ বোঝায় বা স্পেশাল কেস বলতে পারো। থিটার মান তুমি যদি 0 দাও তাহলে কি হয়, থিটার মান যদি 90 দাও তাহলে কি হয়, থিটার মান যদি 180 দাও তাহলে কি হয়, এটা একটু ভালোভাবে বোঝা উচিত। cos 0 ডিগ্রির মান কত এক্স্যাক্টলি, যেহেতু আমরা থিটার মান এখানে ডিপেন্ড করতেছে কোন অপারেটরের সাথে, cos এর সাথে, তাহলে cos 0 ডিগ্রির মান 1, তার মানে হচ্ছে আমি এখানে a ডট b এর মান পাবো হচ্ছে ab। দেখো cos 90 ডিগ্রির মান 0, সো দ্যাটস ওয়াই আমি a ডট a ভেক্টর ডট b ভেক্টরের ভ্যালু পাবো কিন্তু 0। তার মানে এটা কি বোঝাতে চায়, এটা থিটা তো তাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে আমরা এক কথায় বলতে পারি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলবো যে ভেক্টরদ্বয়ের ডট গুণফল 0। উল্টোভাবে কথাটায় আসো, যদি দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হয়, তাহলে আমরা বলবো হচ্ছে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ তারা লম্বভাবে রয়েছে বা পারপেন্ডিকুলারই রয়েছে। এটা একটু বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে। একটু খেয়াল করার চেষ্টা করো, যদি থিটার মান 180 হয়, সেক্ষেত্রে আমরা আসলে কি বলতে পারি, থিটার মান যদি 180 হয় সেক্ষেত্রে আমার এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কি দাঁড়াচ্ছে, এ বি cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে -ab। তার মানে হচ্ছে আমরা এই দুজনের গুণফল পাবো হচ্ছে তাদের একটা বিপরীত ভেক্টর, মানটা বিপরীত আসবে। তো তুমি চাইলে এই ভেক্টরকে ডট গুণন আকারে লিখতে পারো, এটা মেন কনসার্ন না। আমরা জানি যে এই এ ভেক্টর ডট বি ভেক্টরকে যেমন আমরা লিখতে পারি এ বি cos থিটা, তেমনি ভাবে লেখা যায় এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। কনসার্ন হচ্ছে যে আসলে এইটা আসলো কোত্থেকে, এটা বোর্ড পরীক্ষা আসার মতো না, অ্যাডমিশন টেস্টে আসার মতো না। তারপরে আমরা দেখাই দেওয়ার চেষ্টা করব, মোটামুটি একটা থিম দিব, বাট আপাতত তুমি মেনে নাও যে এই এ ভেক্টর ডট বি ভেক্টরকে লেখা যায় এ বি cos থিটা আকারেও, এবং লেখা যায় এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এই দুইটাকে যদি আমরা একত্রে করি, অর্থাৎ এ বি cos থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। আমি যে জায়গাটা বোঝাতে চাচ্ছি তোমাকে এক্স্যাক্টলি সেটা হচ্ছে cos থিটা ইকুয়ালস টু, তখন কি বলতে পারো, cos থিটা ইকুয়ালস টু বলতে পারো এইটাকে আমরা লিখব, বা আমরা একবার লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টর বি ভেক্টরের মান। আমরা পরের লাইনটাতে যেটা লিখতে পারি থিটা ইকুয়ালস টু হচ্ছে cos ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। এ ভেক্টর ডট বি ভেক্টর একবারে মানটা বের করব এই সূত্র দিয়ে, আমি একটু কালিটা চেঞ্জ করে দেই, এই সূত্রটা দিয়ে ax bx প্লাস ay by প্লাস az bz মান দিয়ে এর আলাদা মান বি এর আলাদা মান দিয়ে গুণ করে যদি আমরা বসাই, তার cos ইনভার্স যদি করি, তাহলে আমরা থিটার মান পেয়ে যাব। এটা হচ্ছে মধ্যবর্তী কোণ বের করার সূত্র,
মধ্যবর্তী কোণ বের করার সূত্র। আমরা এইচএসসি যে লেকচারের প্লেলিস্টটা রয়েছে সেখানে হচ্ছে আমরা এটার এক্সপ্লেনেশন দিয়ে দিব, যদি কারো দেখতে মন চায় দেখতে পারো, তাছাড়া দেখার বহুত জায়গা ইনশাল্লাহ আছে। তারপরে এটা একটু বলি, আসলে বলতেই মন চায়। ধরো এ ভেক্টর মানে হচ্ছে আমার এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, আর বি এক্স হচ্ছে আমার বি ভেক্টর হচ্ছে আমার বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। লুক, এ ভেক্টর ডট বি ভেক্টর বলতে বোঝায় এই যে দেখো এইটার সাথে এইটা গুণ, তার মানে বিষয়টা হচ্ছে এ এক্স আই একক ভেক্টরের সাথে একবার বি এক্স আই, বি ওয়াই জে, বি জেড কে এটা গুণ করতে হবে। তেমনিভাবে এ ওয়াই জে একক ভেক্টরের সাথে বি এক্স আই, বি ওয়াই জে, বি জেড কে এই তিনটাকে গুণ করতে হবে, এবং বি জেড কে সাথে অনুরূপভাবে তিনটাকে গুণ করতে হবে। আমি কালিটা চেঞ্জ করে তোমাকে বলতে চাই যে এ জেড কে কে ক্যাপের সাথে বি এক্স আই, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ এটাকে গুণ করতে হবে। এই তিনটা যদি গুণ করো, আর আমরা যেহেতু জানি যে আই একক ভেক্টরের সাথে যদি আই একক ভেক্টরকে গুণ করো, জে একক ভেক্টরের সাথে যদি জে একক ভেক্টরকে গুণ করো, কে একক ভেক্টরের সাথে যদি কে একক ভেক্টর গুণ করো, তার মান হচ্ছে 1 আসে। এবং তুমি নিশ্চয়ই জানো যে আই একক ভেক্টরের সাথে যদি তুমি জে একক ভেক্টরের আই একক ভেক্টরের সাথে তুমি জে একক ভেক্টর যদি গুণ করো, এটা যদিও এখানে দেওয়া নাই আমি একটু লিখে দিই, আই একক ভেক্টরের সাথে তুমি জে একক ভেক্টর নিলা, তার সাথে জে একক ভেক্টরের সাথে তুমি কে একক ভেক্টর নিলা, কে একক ভেক্টরের সাথে তুমি আবার আই একক ভেক্টর নিলা, তার মান হচ্ছে 0। এই মানগুলো যখন তুমি বসাবা, এরকম হচ্ছে কেন সাগর, এই মানগুলো যখন তুমি বসাবা তখন তুমি পেয়ে যাবা যে দেখবা এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড পাবা তুমি। এটা খুব সিম্পল একটা গুণ, তুমি চাইলে দেখতে পারো। আচ্ছা, এখানে যেহেতু অনেকটা বলে ফেলছি যে আসলে ডট গুণন করলে এই যে আমরা আয়ত একক ভেক্টর পড়ি, এক্স অক্ষ বরাবর ধনাত্মক, এক্স অক্ষ বরাবর ধনাত্মক, ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক, জেড অক্ষ বরাবর, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই আমরা জানি যে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর দেওয়া হয় আই একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর যেটা সেটা হচ্ছে জে একক ভেক্টর, এবং জেড অক্ষ বরাবর সেটা হচ্ছে কে একক ভেক্টর। তো এই একক ভেক্টর আয়ের সাথে যদি তুমি আইকে গুণ করো, মধ্যবর্তী কোণ কত? 0। আর আমরা জানি যে মধ্যবর্তী কোণ 0 হলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, রাইট? তাহলে আমরা আই একক ভেক্টর ডট আই একক ভেক্টর যদি করি, আই একক ভেক্টরের মান কত? মান হচ্ছে 1। আই একক ভেক্টরের মান কত? মান হচ্ছে 1, এবং হচ্ছে cos তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে হচ্ছে আলটিমেটলি এই যে যেটা বললাম যে আই একক ভেক্টর, জে একক ভেক্টর, কে একক ভেক্টরের মান কত? 1। এটাই কিন্তু এমসিকিউতে আসতে পারে, তোমার বোর্ড পরীক্ষায় তোমরা দেখছো, এবং হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এবং অনুরূপভাবে যদি তুমি আসো যে জে কে একক ভেক্টরে গুণ করলে মান 1 আসবে। এখানে আরো অনেক কথা বলতে চাই। তাহলে আমরা এই 1 নম্বর পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি, রাইট? যে আমরা স্কেলার গুণনটা আমরা সাম আপ করতে পারছি, আমরা এই পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি। এখন হচ্ছে আমরা একটু ভেক্টর গুণনটা ক্লিয়ার করতে চাই। ভেক্টর গুণন, তোমরা আশা করবো যে তোমরা ভিডিওটা দেখে দেখে নোটগুলো একটু তুলে রাখবা, এগুলাই হচ্ছে হাইলাইটস, মেন হাইলাইটস। আর ইনডেপথ পড়তে চাইলে মূল বই লেকচারটা দেখতে পারো বা মূল বই দেখতে পারো। একটু খেয়াল করো যে এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টরের আমরা যদি ক্রস করি, তাহলে আমরা যে জিনিসটা পাই মান হিসেবে, মান বাবদ দুইটা জিনিস পাবো না? আমরা বলেছিলাম যে দুইটা ভেক্টরের ক্রস গুণনে যে প্রোডাক্টটা তুমি পাবা সেটা ডেফিনেটলি একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি কয়টা পার্ট থাকবে? দুইটা পার্ট, একটা থাকবে হচ্ছে মান আর একটা থাকবে হচ্ছে দিক। তো মান বুঝতে চাইলে তুমি মানটা বুঝবা কি দিয়ে সেটা আমরা একটু বলবো। দিকটা সম্পর্কে আগে একটু বলেছি, দিক বুঝবো হচ্ছে লম্ব একক ভেক্টর দিয়ে। মান বুঝবো কিভাবে? মান বুঝবো হচ্ছে এই যে আমরা এ ভেক্টরের যে প্রকাশ করেছিলাম, এ ভেক্টর ইকুয়াল টু কি রেখেছিলাম? এ এক্স আই একক ভেক্টর, এ ওয়াই জে একক ভেক্টর, এ জেড কে একক ভেক্টর। তেমনিভাবে বি কি ছিল? বি এক্স আই একক ভেক্টর, বি ওয়াই জে একক ভেক্টর, বি জেড কে একক ভেক্টর, রাইট? তো এখানে একটু খেয়াল করো যে আসলে মানটা বের করে কিভাবে, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটার মানটা কি? মান হচ্ছে তুমি ফার্স্টে লিখবা হচ্ছে মান, আমরা জানি যে এ বি সাইন থিটা, আমি থিটাটা সম্পর্কে বলবো। আর যদি তুমি নির্ণায়ক দিয়ে এটার মান বের করতে চাও, আই একক ভেক্টর লিখবা, জে একক ভেক্টর লিখবা, কে একক ভেক্টর লিখবা, তারপর এখানে দিবা এ এক্স, এ ওয়াই,
AZ, তারপরে দিবা হচ্ছে BX BY BZ। এটা নির্ণায়কের মানটাই তুমি পেয়ে যাবে AB sin θ এর মান। এখন আমি একটু মুছে দিতে চাই, মুছে একটু বলতে চাই যে আসলে মান তো গেল, মান যাওয়ার পর দিকটা বের করবো কিভাবে, আমরা এক্সপ্লেনেশনে আসবো, উদাহরণও দিব আমরা। তার আগে একটু আমরা এটা বলতে চাই যে দিকের ব্যাপারটা। তো এই যে বললাম যে যখন তুমি ক্রস করতেছো তখন তুমি ডেফিনেটলি একটা দিক দিতে হবে। দিক দেওয়ার জন্য যে একক ভেক্টরটা আমরা ইউজ করি তাকে লম্ব একক ভেক্টর বলে। A ভেক্টর, B ভেক্টর এবং হচ্ছে sin θ। এই মানটা আমরা কি দিয়ে বের করলাম? নির্ণায়ক দিয়ে। এখন এই লম্ব একক ভেক্টর সমান আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে A ভেক্টর ক্রস V ভেক্টর ডিভাইড বাই হচ্ছে A ভেক্টর এর A ভেক্টর A ভেক্টর এবং B ভেক্টরের মান, রাইট? একটু খেয়াল করবা এখানে প্লাস মাইনাসটা দেয়া ম্যান্ডেটরি। এটা আসলে অনেক স্যারের কাছে অনেক মতামত, অনেক বই অনেক মতামত, বাট আমরা যে যুক্তিটা তোমাদের দিতে চাই, ধরো এই একটা তল, এই তলে তুমি চিন্তা করো, তলের থেকে যদি তুমি এই বরাবর ঘুরতে থাকো অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ, তাহলে উপরের দিকে কাজ করবে। উপরের দিকে ওয়াই অক্ষের উপরের দিকটা আমরা ধনাত্মক চিন্তা করি, তাই হচ্ছে প্লাস। আর যদি তুমি ক্লকওয়াইজ চিন্তা করো তাহলে হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, সো দ্যাটস ওয়াই মাইনাস। এই জন্য প্লাস মাইনাসটা দিবা। তোমাদের অনেক ফিজিক্স বইতেই প্লাস মাইনাসটা দেওয়া নাই, ম্যাথ বইতেও অনেক জায়গায় প্লাস মাইনাস দেওয়া নেই, মানে চিন্তা করছে যে এটা আসলে দেওয়া না দিলেও চলবে। বাট তোমরা প্লাস মাইনাস সহ শিখবা, আগে অ্যান্সারটা দেখবা, প্লাস মাইনাস সহ যদি থাকে তাহলে প্লাস মাইনাস দিবা, আর যদি প্লাস মাইনাস সহ অ্যান্সার না থাকে তাহলে হচ্ছে দিবা না। আর যদি রিটার্নে আসে তাহলে প্লাস মাইনাস দিবা, না দিলে অন্যায় অনেকে ধরে নিতে পারে, আর দিলে অন্যায় নেই। এখন এই যে আমরা যে ভেক্টর, এই যে উপরে যে ভেক্টরটা ক্রস করব, এই ক্রসটা করব কিভাবে? ক্রসটা করব হচ্ছে এটা দিয়ে, রাইট? ভেক্টর ক্রসটা করব এটা দিয়ে, এবং হচ্ছে এটার মান বের করব কিভাবে? আমি যখন ক্রস দিয়ে একটা ভেক্টর রাশি পেয়ে যাব তখন আমি এটার মান বের করে নিব। খুবই সহজ, আমরা দেখবো ইনশাআল্লাহ প্র্যাকটিসে। এবং এখানে আরেকটু কথা বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ যে কথাটা, আই একক ভেক্টর ডট আই একক ভেক্টর, আই একক ভেক্টর ডট জে একক ভেক্টর ডট জে একক ভেক্টর, বা কে ক্যাপ ডট কে ক্যাপ, আমরা শিখেছি এটার মান হচ্ছে 1। এবং আমরা এটাও শিখেছি যে আই ক্যাপ জে ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কে ক্যাপ আই ক্যাপ ইকুয়ালস টু হচ্ছে 0, ইকুয়ালস টু হচ্ছে কত? 0, ইকুয়ালস টু হচ্ছে 0। তো সো দ্যাটস ওয়াই আমরা দেখো এই জায়গাটা একটু বলতে পারি, দেখো যে আমরা যদি আই এর সাথে যদি আমরা আই কে ক্রস করি, আমি একটা করে আগে দেখাতে চাই। আমরা জানি যে হচ্ছে আই একক ভেক্টর এবং হচ্ছে আই একক ভেক্টর, তার মান দিব, তারপর হচ্ছে একটা দিক রয়েছে, দিকটা আমরা দিতে চাই সাইন, খেয়াল করো সাইন 0 ডিগ্রি, রাইট? এই জায়গাটা একটু বুঝো তো যে সাইন 0 ডিগ্রির মান কত? 0। তো সাইন 0 ডিগ্রির মান যেহেতু 0, তাহলে মনে হচ্ছে বোঝা যাচ্ছে যে আই একক ভেক্টর আই একক ভেক্টরের ক্রস প্রোডাক্ট নাল ভেক্টর, মানে 0 আসবে। তাই বলতেছে যে আই একক ভেক্টর এর ক্রস গুণন এবং হচ্ছে জে ক্যাপ এর ক্রস গুণন, কে ক্যাপ এর ক্রস গুণন একটা 0 হবে, মান হচ্ছে 0 ভেক্টর। তো তুমি যদি হচ্ছে আই আর জে কে দেখতে চাও, আমি একটু মুছে তোমাকে বলতে চাই, তুমি কথা হচ্ছে আই এর সাথে জে কে দিতে চাও, কি করতে চাও? ক্রস গুণন করতে চাও। তো ক্রস গুণনে কি? একটা দিক দিতে হবে, দিক দেওয়ার পর হচ্ছে তাদের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল, রাইট? মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে আমরা জানি দুইটা অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়। তো 90 ডিগ্রি যদি হয় তাহলে দেখো একটু বোঝার চেষ্টা করো, এটা একক ভেক্টর, লম্ব একক ভেক্টরটা নিয়ে আলাদা আলোচনা করব। এটার মান 1, এটার মান 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো এখন এই যে লম্ব একক ভেক্টর সেটা আসলে কি আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো তুমি এভাবে যদি চিন্তা করো, এই দুইটা এটা হচ্ছে আমার এক্স অক্ষ যদি হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এই দুইটা তলের উপর লম্ব একক ভেক্টর এই অক্ষ বরাবর কাজ করতেছে, মানে আই জে কে বরাবর কাজ করতেছে। তার মানে এই একক ভেক্টরটা তো আমি বলবো এইভাবে আদর করে যে তুমি তো আসলে এন ইটা না, তুমি আসলে কে একক ভেক্টর। ভালো করে বুঝো যে আই, এটা হচ্ছে আই একক ভেক্টর, এটা হচ্ছে জে একক ভেক্টর, মধ্যবর্তী কোণ 90, তাহলে এদের উপর লম্ব ভেক্টর কাজ করতেছে কি? উপরের দিকে, এটা কে? জেড এর একক ভেক্টরের নাম কি? কে। তো এইভাবে তোমরা হচ্ছে আই আর জে কে করলে পাবা কে
কে আর আই কে করলে পাবা জে কে, জে আর কে কে বললে পাবা আই কে। আর জে আর আই যদি একটু উল্টো করো, আমরা জানি যে ভেক্টর গুণন হচ্ছে বিনিময় সূত্রকে মানে না, বিনিময় বন্টন সূত্রকে মানে না, তখন হচ্ছে মাইনাস আসে, বিকজ নিচের দিকটায় কাজ করে। ওই যে বললাম যে একক ভেক্টরের দুইটা দিক, একটু লিখি, একক ভেক্টরে কি দুইটা দিক, একটা প্লাস মাইনাস, তো ওই নিচের দিকে কাজ করে বিধায় মাইনাসটা আসছে। দেখো আমরা ওই প্লাস মাইনাসটা লাগে, আমাদের লাগে, আসলে কাজ করতে গেলে লাগে। তো এখানে যে বেসিকগুলো ছিল, আমরা খুব আশাবাদী যে তোমরা বেসিকগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে ভিডিওটা একটু পজ করো, আগের থেকে টানো, আবার বুঝো, খাতায় লেখো, বই পড়ো, বারবার দেখো, ইনশাল্লাহ তোমরা পারবা। তোমাদের পারার জন্যই আমরা ফিনিক্সের পক্ষ থেকে আয়োজনগুলো করেছি। তোমরা ভালোভাবে পড়ো এমন কামনাই করি। এবার একটু প্র্যাকটিসের দিকে যেতে চাই। দেখো প্রবলেমটা কি বলতে চাচ্ছে, প্রবলেমটা বলতে চাচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণন তার মানের বর্গ এবং দুইটা ভেক্টরের ক্রস গুণন তার মানের বর্গ, এটা মান বের করো। তো সলভটা দেখলে তুমি অনায়াসে বুঝতে পারবা। দুটো ভেক্টরের হচ্ছে যদি তুমি শুধু মানটুকু নাও তাহলে এ বি কস থিটা, এটা হচ্ছে এ বি সাইন থিটা। আর আমরা নিশ্চয়ই জানি এটা যে এ বিকে যদি আমরা আলাদা রাখি এ বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, তারপরটা আসবে হচ্ছে এ বি এর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো আমরা যদি এ বিকে কমন নেই এ বি স্কোয়ারকে, তাহলে আমরা পাই হচ্ছে কি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর আমরা এটা জানি যে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1, তাই এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এখানে কি বলতে যাচ্ছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, ভালো কথা, তার সাথে হচ্ছে ডট গুণন কার, কে একক ভেক্টরের। তো আমরা একটু দেখি যে আমরা জানি যে আই একক ভেক্টর এবং হচ্ছে জে একক ভেক্টরের ক্রস গুণন, আই একক ভেক্টর এবং জে একক ভেক্টরের ক্রস গুণন আমরা পাই হচ্ছে কে কে। শিখেছি তো আমরা, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, আর এটা যদি জেড হয়, এক্স আর ওয়াই এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90, সাইন 90 ডিগ্রির মান কত, আই একক ভেক্টর জে একক ভেক্টর, আমরা শিখেছি না। তাহলে কাজ করবে কোন বরাবর, জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর থাকবে কে কে, তাহলে কে এর সাথে কে কে যদি আমরা ডট করি তার মান কত আসে 1। আগের স্লাইড দেখলে মনে পড়বে, আগের স্লাইড দেখলে মনে পড়বে। আর তোমরা যদি স্লাইডগুলো পেতে চাও তাহলে আমাদের প্রিমিয়াম ব্যাচে নক করলে আমরা এগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। লুক, এই স্লাইডটা একটু দেখার চেষ্টা করো। এর মধ্যে আছে আই আর জে কে ক্রস করা হয়েছে, আই আর জে কে ক্রস করলে আমরা পাই হচ্ছে কে একক ভেক্টর, জে আর আই কে করলে পাই হচ্ছে মাইনাস কে একক ভেক্টর। তাহলে এটার মধ্যে আবার ডট গুণন করা হয়েছে, তাহলে ডট গুণন করলে আমরা জানি যে মান আসে হচ্ছে 1, আর যেহেতু মাইনাস ছিল তাই মাইনাস দিব, তাহলে অ্যান্সার হচ্ছে -1। এগুলো হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে পারতে হবে, 5 সেকেন্ডের মধ্যে পারতে হবে, কোনো সুযোগ নাই। এসব ম্যাথ আসলে কোনো সুযোগ নাই, তুমি এটা নিয়ে ভাবনা চিন্তা করবা, ধাপ করতে হবে, তবে সাবধান থাকতে হবে। এগুলা কিন্তু যখন তুমি টেনশনে থাকবা তখন কিন্তু এগুলো চোখে পড়ে না, আর চোখে পড়া না দেখে হচ্ছে ভুলটা হয়। তো খেয়াল রাখবা যে যেন ভুলগুলো না হয়। এবার আসো যে এ ভেক্টরটা এবং হচ্ছে বি ভেক্টরটা যদি আমরা দেখি, দেওয়ার পরে বলতেছে যে তুমি ডট গুণফলের মান বের করো। তাহলে আমরা কোন সূত্রে যাব, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, মানগুলো বসায় ধাপ গুণ করে যোগ করে মান বের করে হলো মান হচ্ছে 8। এবার আসো যে বলতেছে আরেকটা অঙ্ক, এটা কেস 3 মধ্যবর্তী কোণ। আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমরা করি তা আমরা পাই হচ্ছে এ বি কস থিটা, আমরা তার সাথে আরও পাই হচ্ছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। একটু খেয়াল করতে হবে যে আমরা যদি এই দুইটাকে নেই তাহলে কস থিটা ইকুয়াল টু বলতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর, নিজে হচ্ছে এ আর বি এর মানের, তাহলে এ আর বি এর মান বের করছি আমরা, মান বের করে হচ্ছে আমরা এ এক্স বি এক্স থেকে হচ্ছে এটার মান পাইছি হচ্ছে -5 এবং এ ভেক্টর আলাদা মান বি ভেক্টর আলাদা মান দিয়ে আমরা এ মানটা পেয়েছি। এবং ফাইনালি হচ্ছে এ মানটাকে আমরা কি করব, কজ ইনভার্স দিলে হচ্ছে এ মানটা পেয়ে যাব। তো তোমরা যারা ক্যালকুলেটরে অঙ্কটা করতে পারবে না তারা হচ্ছে দেখবা যে অপশনে এইভাবে দেওয়া থাকে, কজ ইনভার্স -0.19920 এবং আমরা তোমাদের আলাদা একটা ক্লাস দিব যে ক্যালকুলেটর ছাড়া ফিজিক্সের অঙ্ক কিভাবে করা যায়, তার কিছু টুকটাক টেকনিক দিব আপকামিং কিছু লেকচারে ইনশাআল্লাহ। এবার আসো দুইটা ভেক্টরের কি দেওয়া আছে, স্কেলার গুণফল দেওয়া আছে। মাথা তো ঘুরতে যায় ঠাকুর, খাওয়া দাওয়া করতেছি তো ঠিক মতো, সব কিন্তু অসুস্থ, অনেক ওষুধ খাওয়াইছে আমার। স্কেলার গুণফল কি দেওয়া আছে, স্কেলার গুণফল মানে আমরা বুঝবো হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টরের ভ্যালু, ভেক্টর গুণফল এটার ভ্যালু, ভেক্টর গুণফল মানে হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ভ্যালু, মানে কি এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। এটা কি এ বি কস থিটা, এ বি কি কস থিটা, মান কত 6√3, এটার মান কত 18√3। তাহলে একটু খেয়াল করার চেষ্টা করো, এটার মান যদি হয় হচ্ছে 18, এটার মান যদি হয় হচ্ছে 6√3। ও আমার জন্য মনে হয় তুমি দেখতে পাচ্ছ না তোমরা,
আছে না আমার ছবি দাও উপরে। আচ্ছা এই জায়গাটা আমরা একটু এখানে এখানে লেখাই আছে দাও স্কেলার গুণফল, এটার মান হচ্ছে কত আসছে 18, এটাকে সমীকরণ 1, এটাকে সমীকরণ 2, ভেক্টর গুণফলের মান সমীকরণ 2, আমরা চাচ্ছি হচ্ছে যে মান বের করতে। তো তুমি সমীকরণ 1 কে সমীকরণ 2 দ্বারা ভাগ করলে কট পাবা, কারণ এবি এবি কাটা যাবে, cos বাই sin মানে হচ্ছে আমার কট, cos বাই sin ধর আমি যদি দেখাই দেই তোমাকে এটা 1/2 যদি দেই তাহলে কি পাচ্ছ হচ্ছে ab cos থিটা ডিভাইড বাই ab sin থিটা ইকুয়ালস টু 18 6√3। তাহলে ab ab কাটা, cos cos গেলে হচ্ছে থাকবে কি আমার cos বাই sin হচ্ছে আমার cot থিটা। তো cot থিটা থেকে তুমি যদি মান বের করো দেখবা যে এই ভ্যালুটা পাবা। cot কত ডিগ্রি মান হচ্ছে এরকম 30 ডিগ্রি মান এরকম, তুমি কাটাকাটি করো দেখো 6 দিয়ে 3 6 18 মানে 1/√3। তো cot কত ডিগ্রি মান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এটা মুখে মুখে করা যায়। এবার আসা যাক যে ভেক্টর গুণনের যে প্রয়োগ, আমরা একটা কথা একটু বলতে চাই যেটা আসলে ওখানে বলা হয় নাই, যে এ ভেক্টর ক্রস ভি ভেক্টর এটার যে মান সেটা তো আমরা জানি যে এ বি সাইন থিটা। তো এই থিটার মান আমরা কজের জন্য যেমন পড়েছিলাম, এই ভেক্টর প্রোডাক্টের জন্য তেমন একটু পড়া উচিত। যে থিটার মান যদি আসলে 0 হয় তাহলে কি হচ্ছে, থিটার মান যদি 90 হয় তাহলে কি হচ্ছে, বা থিটার মান যদি 180 হয় তাহলে কি হচ্ছে, এটা আমি তোমাদের জন্য একটু হোমওয়ার্ক বাবদ রেখে দিতে চাই। তবে একটা কথা একটু বলতে চাই যে থিটার মান 0 হইলে আসলে কি হয়, আমরা জানি sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে এটা আমরা একটু বলতে পারি, বুক ফুলিয়েই বলতে পারি যে এবি sin থিটা মানে অর্থাৎ এবি এর ক্রস গুণফল কখন শূন্য হবে, যখন এ আর বি এর মধ্যবর্তী কোণ এ আর বি এর মধ্যবর্তী কোণ 0, অর্থাৎ কি ব্যাপারটা কি, তারা একই রেখায় কাজ করতেছে অথবা তারা সমান্তরালে কাজ করতেছে। অর্থাৎ দুইটা ভেক্টর যদি সমান্তরালে কাজ করে তাদের ভেক্টর গুণফল বা একই রেখার উপর কাজ করে তাদের ভেক্টর গুণফলের মান কি হবে, শূন্য হবে। উল্টো কথা আসো, যে যদি দুটা ভেক্টর গুণফল শূন্য হয় তাহলে তারা একই রেখায় কাজ করতেছে অথবা তারা সমান্তরালে কাজ করতেছে, সেক্ষেত্রে আমরা মান বলবো কি শূন্য, মান বলবো হচ্ছে শূন্য। এই জায়গাটা যদি আমরা আরো একটু শর্টকাটে বলতে চাই, শর্টকাটে ম্যাথের সাহায্যে বলতে চাই যে দুটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে খেয়াল রাখবা যে ax বাই bx ইকুয়ালস টু হচ্ছে ay বাই by ইকুয়ালস টু হচ্ছে az বাই bz। তোমরা একটু সাবধানভাবে কাজ করবা, এই সূত্রটা ইউজ করতে পারবা কখন, ফর এমসিকিউ, রিটেনে কিন্তু এটা ইউজ করা যাবে না। তোমাদের প্রায় প্রশ্ন আসবে স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, পি এর মান কত হলে দুটো ভেক্টরের মধ্যে লম্ব হবে, পি এর মান কত হলে দুটো ভেক্টর সমান্তরাল হবে, তখন তুমি সমান্তরাল বললে হচ্ছে এইটা করবা যে ax আর bx এর অনুপাত, ay by এর অনুপাত এবং az bz এর অনুপাত সমান হবে। তো তোমাকে ম্যাথের প্র্যাকটিস আমি দেখাই দিব ইনশাল্লাহ। আর খেয়াল রাখবা যদি লম্ব বললে হচ্ছে তাদের ডট গুণফলের মান কি হবে, শূন্য হবে। কেননা আমরা জানি যে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, আর এই জন্য হচ্ছে ab cos 90 ডিগ্রির মান হচ্ছে শূন্য আসে। আমরা জানি যে a ডট b এর ভ্যালু আসে হচ্ছে a b cos থিটা। তো থিটার মান যদি তুমি 90 দাও তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটে। অর্থাৎ আমরা একবারে বলতে পারি ax bx প্লাস ay by প্লাস az bz এর মান হচ্ছে শূন্য। এই দুইটা থেকে যে কোনো এবছর তুমি যখন ভার্সিটি অ্যাডমিশনটা দিবা কোথাও না কোথাও তুমি কোশ্চেন পাবা, একদম 100% শিওর যে কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসবে। এবং তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে ওখানে যে আমার কথা হলো মনে পড়বে যে হ্যাঁ ভাই বলছিল এটা থেকে প্রশ্ন হবে। তো কেমন প্রশ্ন আসে আমরা একটু দেখতে চাই। এখানে বলছে দেখো সমান্তরাল বা লম্ব হবে, কি বলছে, একটা ভেক্টর আমি ধরে নিলাম এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে আমার বি ভেক্টর। তো এ ভেক্টরের ভ্যালু দেওয়া আছে দিক সহ, বি ভেক্টরের ভ্যালু দেওয়া আছে দিক সহ। বলতেছে সমান্তরাল বা লম্ব হলে, যখন সমান্তরাল তখন আমরা আসি, সমান্তরাল হলে আমরা কি বলবো, ax বাই bx ডিভাইড বাই ay বাই by ডিভাইড বাই ইকুয়ালস টু হচ্ছে az বাই bz। az বাই bz লাগবে না আমার, যে কোনো দুইটা অনুপাত নিলেই তো হচ্ছে। তো দুইটা অনুপাত নিয়ে আমি এর ভ্যালু বের করে ফেলছি, অর্থাৎ এর মান যদি -1 হয় তখন হচ্ছে আমার ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। আর লম্ব হবে কখন, লম্ব হলে আমরা জানি যে কি গুণফল, ডট গুণফল শূন্য হবে। বিকজ ওই যে বলেছিলাম যে থিটার মান 90 হইলে cos 90 মান হচ্ছে 0, cos 90 মান হচ্ছে 0। সো এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা একটু বুঝতে চাই, ax bx প্লাস ay by প্লাস az bz এর মান শূন্য, এখানে আমরা মান বসাইলে আমরা এর মান দেখব 5 এর জন্য তারা পরস্পর লম্ব হবে। এই অঙ্কটাই পারলে 7 বার করো, এরকম অঙ্কই আসবে। এরকম আমি দেখো আমি যেই নীতিতে বিশ্বাসী, আমি হচ্ছে ব্রুসলির নীতিতে বিশ্বাসী, যে ব্রুসলি কাকে ভয় পাইতো,
ব্রুসলি ভয় পাইতো যে একটা লাথি 2000 বার প্র্যাকটিস করছে, 20000 বার প্র্যাকটিস করছে। ব্রুসলি নিজে বলতে কথা যে আমি তাকে ভয় পাই যে একটা লাথি 20000 বার প্র্যাকটিস করছে, আমি তাকে ভয় পাই না যে 20000 রকমের লাথি পারে। বিকজ যে 20000 রকমের লাথি পারে সে কিন্তু 20000টা মনে করতে করতে কিন্তু সে হেরে যাবে, আর যে একটা লাথি হচ্ছে 20000 বার প্র্যাকটিস করছে তারাই হচ্ছে ব্রুসলি ভয় পায়। তো আমি কোন স্টুডেন্টরে বুঝি যে আসলে এই স্টুডেন্টটা ফিনিক্স পাখি হয়ে বিশ্ববিদ্যালয়ে উঠবে, যাকে দেখি যে আসলে যেগুলো আসার মতো অঙ্ক সেগুলো সে বারবার করতেছে, এবং অন্য স্টুডেন্ট যদি 30 সেকেন্ডে পারে সে নির্ভুলভাবে 10 সেকেন্ডের অঙ্কটা করতে পারে। সো দ্যাটস দ্য বিগ পয়েন্ট যে এভাবে আমাদের শিক্ষার্থীরা নিজেদের তৈরি করছে কিনা বিশ্ববিদ্যালয়ের জন্য। তো আসো তোমার জন্য আমি দিতে পারি, বা এটাও আমি করে দিতে পারি। কি বলতে চাই দেখো, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর দিছে, বলতেছে এ প্লাস বি বের কর, আমরা আগেই শিখেছি, এবং সি এ প্লাস বি যে ভেক্টরটা পাবা এবং সি পরস্পর লম্ব হলে এর ভ্যালু কত। আগে এ প্লাস বি বের করলাম আমরা, সি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা জানি যে পরস্পর লম্ব হলে কি হবে, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড ইকুয়ালস টু কি 0, রাইট। তো এখানে হচ্ছে এ বলতে কি বুঝবো, এ প্লাস বি, বি বলতে কি বুঝবো, সি ভেক্টরের ভ্যালুগুলো দিয়ে দিব, ধিপধাপ করে দেখবা যে এর মান চলে আসবে -4/3, -4/3। এখন বলতেছে একটা কণা যে এফ বল দেয়া আছে আর ব্যাসার্ধ দেয়া আছে, বলতেছে বল কর্তৃক কাজের পরিমাণ কত। আমরা তো জানি যে কাজ হচ্ছে এফ ভেক্টর আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টরের স্কেলার গুণন, তো স্কেলার গুণন করে ফেলবা কোন সূত্র দিয়ে, ওই যে মনে নাই, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এই সূত্রতে করে ফেলবা, আশা করি অ্যান্সার মিলে যাবে। এই 3টা অঙ্ক দিছি তোমাদের প্র্যাকটিস করার জন্য, দেখবা অ্যান্সারগুলো হয় কিনা, হইলে হচ্ছে একটু হোয়াটসঅ্যাপ করবা 01572071272, যদি মিলে যায় বলবা যে হ্যাঁ ভাই মিলছে, এবং পাঠাবা, আমাদের ফটো পাঠাবা, আমরা দেখব। 071 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তুমি আমাকে পেয়ে যাবা। আমি তোমাকে এখানে একটু গ্রুপটা দিয়ে দেই, যদি ব্যস্ত কারণে গ্রুপ না দিতে পারি। আচ্ছা, ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা আমরা অলরেডি শিখে ফেলছি, প্র্যাকটিসে দেখতে পারো। এই জায়গাটা একটু বোঝানো দরকার। ধরো আমার একটা ভেক্টর এই বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে আমার একটা ভেক্টর ও পি। তাহলে দেখো এটা কিন্তু 3টা অক্ষ জুড়ে তার একটা কোণ আছে নাকি নাই, 3টা অক্ষ জুড়ে, আলফা তুমি বিটা যাই চিন্তা করো না কেন, গামা যাই চিন্তা করো না কেন, তোমাদের এখানে দিছে হচ্ছে আলফাকে থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড। তো তোমাকে যদি বলে যে অক্ষের সাথে উৎপন্ন কোণ, এই কথাটা ধৈর্য ভালো করে, অক্ষের সাথে উৎপন্ন কোণ বললে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে কজ ইনভার্স আয়ের সহগ, অর্থাৎ যদি বিষয়টা এমন হয় যে এ একটা ভেক্টর এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, তাহলে আয়ের সহগ হচ্ছে কি এ এক্স, তাহলে এ এক্স কে দিব হচ্ছে এই এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান কি, এ ভেক্টরের মান হচ্ছে আমরা জানি √a(x²) a(y²) প্লাস এ জেড স্কোয়ার। তো এই মানটা যদি আমরা দেই তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব হচ্ছে কজ ইনভার্স করলে আমরা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটাও আমরা পেয়ে যাব, জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটাও আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। তো তোমরা আশা করি যে এই ম্যাথগুলো একটু করবা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখতে পাই এই ধরনের ম্যাথ এসেছে। একটা প্র্যাকটিস দিয়েছি, প্র্যাকটিসটা আশা করি সলভ করবা। তারপরে মধ্যবর্তী কোণ একই রকম প্র্যাকটিস, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, যে দাও এক্স অক্ষের ভ্যালু আর এটার মান, এক্স অক্ষের ভ্যালু এটার মান দিলেই হচ্ছে তুমি পেয়ে যাবা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো যদি ওয়াই অক্ষর বলতে ওয়াই অক্ষর বের করবা, জেড অক্ষর বলবা, এই দুইটাকে সলভ করবা, একদম কর্ডিয়াল রিকোয়েস্ট ভাই, যতগুলো প্র্যাকটিস করাচ্ছে ততগুলো প্র্যাকটিস করবা। এটাকে সলভ করার পর হচ্ছে কৌণিক ব্যবধান বের করবা জেড অক্ষ বরাবর। তাহলে আমরা তো জানি যে কজ ইনভার্স কি হবে এখানে, এ জেড এর মান মানে যে আই জে কে একক ভেক্টরের ভ্যালু, আর ডিভাইড উপরে দিবা কি মান, এখানে দিবা কি মান √p(x² প্লাস py² প্লাস pz²। এবার খেয়াল করার চেষ্টা করো, এ ভেক্টর বি ভেক্টর দুটা দিক রাশি আছে, যেখানে মধ্যবর্তী কোণ বের করতে বলছে, মধ্যবর্তী কোণ বের করে দেখাও আমাকে।
হোয়াটসঅ্যাপ করো 01572071272। আচ্ছা, এবার আসো একটু লম্ব অভিক্ষেপ সম্পর্কে পড়ানো যাক টুকটাক। লম্ব অভিক্ষেপের ব্যাপারটা কি আসলে? এই যে আমরা বললাম না এ ভেক্টর বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা। এটাকে যদি চিত্রে দেই চিত্রে আঁকাইলে কেমন হয়? এই বরাবর হচ্ছে আমার এ কাজ করতেছে আর এই বরাবর হচ্ছে আমার বি। তো বি থেকে তুমি একটা লম্ব আঁকাও, ধরো এটা হচ্ছে আমার এ বি ভেক্টর আর এটা হচ্ছে আমার এসি ভেক্টর। তো এই এসি এর একটু মুছে দেই। আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা। এটা যদি চিত্রে রূপ দেই, এটা হচ্ছে আমার এ ভেক্টর আর এটা হচ্ছে আমার বি ভেক্টর। এটা হচ্ছে আমার এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এখন এই বি ভেক্টরের অভিক্ষেপ বলতে কি বোঝায়? বি ভেক্টর এখানে যদি তুমি টর্চ দাও, টর্চ মানে আলো দাও, এই আলোর ছায়াটা পড়বে এই লম্ব বরাবর। এই লম্ব বরাবর আমি যদি নাম দেই পি কিউ আর এস, এ ধর আর পি এস পর্যন্ত হচ্ছে এই জায়গাটা হচ্ছে তার ছায়াটা পড়বে। এই জায়গাটাকে বলা হচ্ছে অভিক্ষেপ। অভিক্ষেপ কিন্তু উপাংশ না, অভিক্ষেপ হচ্ছে ছায়া। এই জায়গাটা হচ্ছে ছায়া, রাইট? এই জায়গাটা আসলে কি? আমি যদি এই কোণটাকে বলি থিটা, তাহলে এই জায়গাটা হচ্ছে যদি আমি পিএস বলি, কথার কথা ধরো এক্স, তাহলে দেখো আমি হচ্ছে জানি হচ্ছে এটাকে পি আর কে চিনি, পি আর হচ্ছে আমার বি ভেক্টর, রাইট? তাহলে আমি অতিভুজ আর ভূমিকে নিয়ে কথা বলেছে কে? কবরে ভূত অতি, কস থিটা ইকুয়ালস টু কি? কবরে ভূত, ভূত মানে হচ্ছে এক্স, অতি মানে হচ্ছে কি আমার বি এর মান। তাহলে আমি এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু হচ্ছে বি কস থিটা। তার মানে আমাকে যদি বলা হয় যে অপু তুমি কি বলতে পারো যে বি ভেক্টরের অভিক্ষেপ কি? আমি বলতে পারি বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা। কার উপর? এর উপর। কার উপর? এর উপর। আমি একটু লাল কালি নিতে চাই, কারণ মাস্টারদের কালার হয়, তো আমি জাস্ট কিডিং যে মাস্টারদের কালারটা আসলে লাল হলে বেটার হয়। এই দেখো এইটুকু হচ্ছে অভিক্ষেপ। কার অভিক্ষেপ? বি ভেক্টরের অভিক্ষেপ। বি ভেক্টরের অভিক্ষেপ বলতে আমি কি বুঝবো? বি কস থিটা। পড়ো আমার সাথে, বি ভেক্টরের অভিক্ষেপ মানে কি বলবো আমরা? বি কস থিটা। যদি এ ভেক্টরের অভিক্ষেপ বলতাম এ কস থিটা, অপু ভেক্টরের অভিক্ষেপ বলতাম অপু কস থিটা, সুমন ভেক্টরের অভিক্ষেপ যদি বলতাম সুমন কস থিটা। তাহলে এটা হচ্ছে কস থিটা, এটা হচ্ছে কস থিটা। কার উপর? এর উপর। তাহলে এই জায়গাটা আমরা কিভাবে বলতে পারি? দেখো, বলতে পারি এ ভেক্টর এবং এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ। আমার সাথে একটু প্র্যাকটিস করো। এ ভেক্টর ডট এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ। কথা কি বুঝতে পারতেছি নাকি পারতেছি না? এটাকেই আবার বলা যায়, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু, তো আমরা বলতেছি এ বি কস থিটা। এটাকে তুমি বি কস থিটাকে বলবো হচ্ছে বি এর অভিক্ষেপ, আর এটাকে আবার বি বাদ দিয়ে এ কস থিটা যদি বলো তাহলে হচ্ছে বলবা কি? এর অভিক্ষেপ। তার মানে কথাটা বলা যায় কি? দুইটা ভেক্টরের ডট গুণন মানে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের অভিক্ষেপের গুণফলের সমান, অথবা বি ভেক্টর এবং এ ভেক্টরের অভিক্ষেপের গুণফলের সমান। অর্থাৎ এই কথাগুলো ভালো করে মাথায় ঢুকায়ও। বি কস থিটা মানে হচ্ছে বি এরই অভিক্ষেপ, এ কস থিটা মানে হচ্ছে এ এর অভিক্ষেপ। যেমন এখানে বলতেছে, দেখো বলতেছে এ বরাবর বি এর অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ মানে কি? এ বরাবর বি এর অভিক্ষেপ মানে বি কস থিটা, বি কস থিটা, বি কস থিটা। তাহলে আমরা কি জানি? এই জায়গাটা একটু বুঝো। আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা, রাইট? তাহলে এ বরাবর বি এর অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ মানে কি? এই যে বি, আমার এই জায়গাটা তুমি দেখতেছো না, রাইট? এই জায়গাটা যে বুঝাই, এ ডট বি ভেক্টর মানে হচ্ছে আমার এ বি কস থিটা। তাহলে বি অভিক্ষেপ, বি এর অভিক্ষেপ মানে বি কস থিটা। তাহলে বি কস থিটা মানে আমরা কি বলতে পারি? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই হচ্ছে এ, তাই লিখছে, দেখছো? ভালো করে বুঝো। তাহলে বি বরাবর এর অভিক্ষেপ মানে হচ্ছে এ কস থিটা, এ কস থিটা ইকুয়ালস টু কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই হচ্ছে বি, এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই বি। এখন মানগুলো বসাও, ধিপধাপ অ্যান্সার বের করো, কোনো কথা হবে না। আর বলতেছে এ ভেক্টর দেয়া আছে, এ ভেক্টরটি ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ বের করো। ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ 1/1 মানে হচ্ছে 1। এটা কিন্তু খুব ট্রিকি একটা কোশ্চেন। বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ সম্পর্কে একটু বলতে চাই। উপাংশটা হচ্ছে উপাংশ আর হচ্ছে
অংশক, উপাংশ আর অংশক এই কথাটা একটু বলতে চাই। উপাংশ আর অংশক হচ্ছে একজন আরেকজনের পরিপূরক, একই কথা কিন্তু অভিক্ষেপের সাথে এই উপাংশের একটা ভালো পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য? অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি আর উপাংশ হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি যেহেতু, তাহলে তার সাথে কি দিতে হবে? একটা দিক দিতে হবে। কি বলতে চাচ্ছে? দেখো, ভি ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টর বরাবর এ ভেক্টর, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ। তাহলে এ ভেক্টরের উপাংশ মানে আমরা কি বুঝবো? আগে এ ভেক্টরের অভিক্ষেপ কি হবে? এ কস থিটা, রাইট? এ কস থিটা। তাই এ কস থিটা ইকুয়াল টু কি বলবো আমরা? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই হচ্ছে বি ভেক্টরের মান, রাইট? তার সাথে আমরা দিব কি? তার সাথে দিব হচ্ছে আমরা একটা একক ভেক্টর। কার বরাবর? বি ভেক্টর বরাবর। তাহলে বি ভেক্টরের একক ভেক্টর, বি ভেক্টরের একক ভেক্টর ধরো স্মল বি ক্যাপ। এখন স্মল বি ক্যাপ যদি তুমি দাও, ও যেটা তুমি দেখতে পারতেছো না, বারবার কি বল করতেছে, এ বি কস থিটা, এ বি কস থিটা ইকুয়ালস টু আমি বলবো হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই হচ্ছে বি। তার সাথে আমি কি দিব? তার সাথে দিব আমি একটা একক ভেক্টর। তাহলে হচ্ছে একটা দিক পেয়ে গেল। আমরা একক ভেক্টর লেকচারে বলেছি যে একক ভেক্টর দ্বারা কি বোঝায়? দিক বোঝায়। তাহলে একটু খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো যে এই একক ভেক্টর জায়গাটা আমি কি লিখতে পারি? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই বি লিখলাম। একক ভেক্টর যা রাখবো যে বি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টরের মান, বি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টরের মান। কথা কি বোঝা যাচ্ছে? বি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টরের মান। তাহলে বি আর বি কে গুণ করলে আমরা পাবো বি স্কোয়ার, আর হচ্ছে এদিকে হচ্ছে বি ভেক্টর। তাহলে এই মানগুলো যদি আমরা দিয়ে দেই তাহলে হচ্ছে আমরা অংশক পেয়ে যাব। আর অংশক সম্পর্কে বা উপাংশ সম্পর্কে আরও বিস্তারিত লেকচার আমাদের হায়ার ম্যাথ সিরিজে দেওয়া হবে ইনশাল্লাহ। ওই জায়গাটা আমরা আরও ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমরা লম্ব অভিক্ষেপ বের করে জানাও, প্রতিবারের মতো একই কথা, লম্ব অভিক্ষেপ বের করে আমাদের জানাও প্র্যাকটিসগুলো। এটা তারপরের পর্বে দিচ্ছি, সে পর্যন্ত একটু রেস্ট নিয়ে নেই। আমরা কিন্তু কমপ্লিটলি একটা পুরো লেকচার দিব, ভিডিও দেখা তারপরে আল্লাহর রাস্তায় কাইটেন। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা লব্ধির মান এবং লব্ধির দিক সম্পর্কে কথা বলতে চাই। এই জায়গাটা একটা ভালো অ্যানালাইসিস দরকার। হচ্ছে এই সামান্তরিকের সূত্র আমরা ব্যবহারটা করি হচ্ছে বেসিক্যালি লব্ধির মান নির্ণয় করতে, লব্ধির কোণ নির্ণয় করতে। অনেক কথা আছে, একটু ধৈর্য ধরে শুনতে হবে। তার আগে একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে তুমি পদার্থবিজ্ঞানে যে টপিক্সই পড়তে যাও না কেন, একদম কমন কথায় আসো আর কি, তোমাকে আগে ফার্স্টে খুঁজে বের করতে হবে এই টপিকটা সমাধান করতে গেলে বা এই সমস্যাটা সমাধান করতে গেলে আমার কয়টা চলরাশি প্রয়োজন। তুমি যদি এই সামান্তরিকের সূত্রে স্টাডি করো ভালোভাবে, তাহলে দেখবা চলরাশি বা ভেরিয়েবলগুলো আছে হচ্ছে পি ভেক্টর, কিউ ভেক্টর, পি কিউ, আর লব্ধি, আলফা তাদের মধ্যবর্তী কোণ থিটা, লব্ধি পি এর সাথে যে কোণ উৎপন্ন করছে। আমি একটু চিত্রটা আগাইতে চাই। ধরো এ হচ্ছে আমার একটা সামান্তরিকের এটা হচ্ছে আমার পি ভেক্টর, রাইট? এটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা হচ্ছে আমার কিউ ভেক্টর, আর এই পি এ কিউ এর লব্ধি কাজ করবে হচ্ছে এই তাদের কর্ণ বরাবর। এটাই সামান্তরিকের সূত্র। এখন কথা হচ্ছে যে এই যে আর ভেক্টর কাজ করবে, আর ভেক্টর কত কোণে পির সাথে কাজ করবে? থিটা কোণে। পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে একটা খুব ইন্টারেস্টিং জিনিস খুঁজে পাবা। সেটা হচ্ছে এখানে পি আছে, কিউ আছে, আর আছে, আলফা আছে, থিটা আছে। চলরাশি কয়টা? 1 2 3 4 5, 5টা চলরাশি। ভাই এটা ভালো করে বুঝো। সেকেন্ড কথা হচ্ছে যে এখানে আরেকটা কোণ আমরা বলতে পারি, সেটা হচ্ছে দেশ টানলে না লাগে, টানলে কিন্তু যে মেন লাইন এই যে কোণটা, এই কোণটা হচ্ছে দেখো এই পুরোটা তো আলফা, এটা হচ্ছে থিটা। তাহলে এটা কি হবে? আলফা মাইনাস থিটা, এটা আমাদের কনসার্ন না, চলরাশি নাও বলা যায়। এই 5টা হচ্ছে চলরাশি। এখন সূত্রে দেখো ব্যবহার হয়েছে কয়টা? লব্ধির মান যখন বলা হয়েছে তখন আর আছে, পি আছে, কিউ আছে, আলফা আছে। তার মানে চলরাশি ছিল 5টা, সূত্রে ব্যবহার হয়েছে 4টা। এখানে দেখো এখানে থিটা আছে, পি আছে, কিউ আছে, আলফা আছে, এখানে আছে 4টা। তাহলে এখানে কে নাই? এখানে নাই হচ্ছে আমার আর। এখানে কে নাই? এখানে নাই হচ্ছে আমার থিটা। তার মানে বোঝা যাচ্ছে আমাকে কোনো সমস্যা যদি সমাধান করতে বলে, যেখানে আমাকে পি এর মান দিয়েছে, কিউ এর মান দিয়েছে, পি এর মান দিছে, কিউ এর মান দিছে, আলফার মান দিছে, আমাকে আর এর মান বের করতে বলে। আবার আর এর মান দিছে, পি এর মান দিছে, কিউ এর মান দিছে, আমাকে আলফার মান বের করতে বলতে পারে। আমাকে এমন বলতে পারে পি এর মান দিছে, কিউ এর মান দিছে, আলফার মান দিছে, আর এর মান দিছে, কিউ এর মান দিছে, আলফার মান দিছে, পি এর মান বের করো। তাহলে এই কেসটা হচ্ছে কখন? যখন হচ্ছে আমার পি কিউ আলফা আর
এই 4টা চলরাশি নিয়ে আলোচনা থাকবে, যার 3টার মান দিয়ে দিবে, 1টার মান বের করতে হবে। ভালো করে বুঝো, ধিপধাপ অঙ্ক মিলে যাবে। এইটা কখন ইউজ করব, কোণের মান যদি বের করতে বলে কখন ইউজ করব, এর হচ্ছে পি দিছে, কিউ দিছে, আলফা থিটার মান বের করতে বলছে, অথবা যে সমস্যায় পি কিউ আলফা থিটা নিয়ে আলোচনা করা আছে, পি কিউ আলফা থিটা নিয়ে আলোচনা করা আছে। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই যে থিটা, আমি একটু মুছে দেই, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা নোট করে রাখতে পারো। আমি একটু বলার চেষ্টা করছি, এই যে থিটা, এই থিটাটা হচ্ছে বেসিক্যালি পি এর সাথে, খেয়াল করার চেষ্টা করো, সামুদ্রিকটা যদিও আঁকানো হয় নাই। এই যে থিটা, এই থিটাটা কিন্তু পি এর সাপেক্ষে, এটা একটু লেখা উচিত, পি এর সাপেক্ষে। তো অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া পি এর সাপেক্ষে বের করলাম, তাহলে কিউ এর সাপেক্ষে একটু বের করে দেন। হ্যাঁ, তুমি পি এর সাপেক্ষে আগে বের করবা, তারপরে আলফার মান যদি জানো, যেহেতু জানো, তাহলে আলফা থেকে থিটা বাদ দিলে তুমি কিউ এর সাপেক্ষে কোণ পেয়ে যাবা। আর যদি কেউ একবারে বের করতে চাও, যে না আমি একবারেই বের করব, আমি এত কিছু বুঝি না, আমি একবারে বের করতে চাই, এটা তো বেসিক্যালি সূত্র ছিল এরকম যে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা, রাইট? তো এখন যদি কেউ চাও যে না আমি কিউ এর সাপেক্ষে বের করতে চাই, কিউ এর সাপেক্ষে যদি বের করতে চাও, তাহলে সূত্রটা হবে এরকম যে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে পি সাইন আলফা ডিভাইড বাই কিউ প্লাস পি কজ আলফা, কিউ প্লাস পি কজ আলফা। আশা করি এতটুকু বুঝতে পেরেছো যে কিভাবে কি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আর এর মান এই আলফার ভিন্নতার কারণে আর এর মানের ভিন্নতার সৃষ্টি হয়, সেটা একটু দেখা দরকার, এটা আমাদের একদম পবিত্র দায়িত্ব। এবং এই আলফার মানের জন্য থিটার মানের একটা ভিন্নতা আসতে পারে, সেটা আমাদের দেখা দরকার। তো এই আলফার মান কেমন আসতে পারে হচ্ছে 0 ডিগ্রির জন্য, 90 ডিগ্রির জন্য, 180 ডিগ্রির জন্য, আর ভিন্ন ভিন্ন মানের জন্য তো আমরা ম্যাথ করবই। এই আলফার মান এই 0, 90, 180 জন্য আর এর ভ্যালুর কি পরিবর্তন আসে আর থিটার ভ্যালুর কি পরিবর্তন আসে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং হোয়াটসঅ্যাপ করবা আমাকে 01572071272 এই নাম্বারে। আমরা দেখতে চাই কে এটা পারছে, এবং যদি কেউ পারো তাকে অগ্রিম গুড দিয়ে রাখতেছি। আরেকটা কথা বলতে চাই, আলফার জন্য যেমন ভিন্নতার সৃষ্টি হয় তেমনিভাবে আমরা এই থিটা এর মানের ভিন্নতার জন্য, থিটা এর মান কথার কথা হচ্ছে 3টা মান দিয়ে আমরা একটু দেখবো। এটা হচ্ছে 0, একটা হচ্ছে 90, একটা হচ্ছে 180। দেখবো যে আলফার সাথে আসলে তখন আলফার মান কি হয়, থিটার মান যদি এরকম 0 হয়, 90 হয়, 180 হয়, তাহলে আলফার মান তখন কি হয় এটা দেখবো। এখানে আর একটা কথা আমি একটু স্পষ্টভাবে বলতে চাই। কোন কথাটা? কথাটা হচ্ছে মনে পড়ছে, সেটা হচ্ছে তোমাকে কথার কথা আর এর মান বের করতে বললো। কার মান? আর এর মান। কিন্তু তোমাকে দিয়েছে কার মান? দিয়েছে হচ্ছে পি এর মান, কিউ এর মান, থিটার মান, আলফার মান দেয় নাই কিন্তু। তো পি এর মান, কিউ এর মান, থিটার মান যদি দেয়, তুমি কিন্তু এই সূত্র থেকে দেখো ভালো করে, এই সূত্র থেকে আলফার মান বের করতে পারো, রাইট? তো আলফার মান যদি বের করতে পারো, তখন তুমি এই সূত্র ব্যবহার করে পি এর মান, কিউ এর মান, এখান থেকে যে আলফার মানটা পাইছো সেই মানটা যদি বসাও, তুমি কিন্তু লব্ধি আর এর মান পেয়ে যাবে। তার মানে এই ম্যাথ থেকে, মানে এই সূত্র থেকে, মানে এই তরবারি দিয়ে বা এই AK-47 দিয়ে কি চালানো যায় সেটা আমরা শিখে ফেলেছি। আমরা এবার ডিরেক্ট প্র্যাকটিসে যেতে চাই। আচ্ছা, একটু কথা এখানে বলা দরকার যে আমরা যদি একটা ভেক্টর দেয় A আর একটা ভেক্টর যদি দেয় B, তাহলে এটা যদি সামান্তরিক বা রম্বসের সন্নিহিত বাহু ধরি, তাহলে এদের ক্ষেত্রফল কিন্তু তাদের ভেক্টর গুণনের মান, আর যদি সামান্তরিক বা রম্বসের কর্ণ হয় তাহলে হচ্ছে তাদের অর্ধেক, মানে ভেক্টর গুণনের যে মান তার অর্ধেক, ডিটারমিনেন্টের অর্ধেক। আর যদি ত্রিভুজ হয়, এখানে একটু বলা দরকার, যদি ত্রিভুজ হয়, কথা হচ্ছে আমরা জানি যে সামান্তরিকের একটু দেখতে হবে, আমরা জানি যে সামান্তরিকের অর্ধেক কর্ণ কিন্তু সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এটা একটা ত্রিভুজ, রাইট? তাহলে আমরা ত্রিভুজ যদি বের করতে চাই, তাহলে এই যে মানটা, এই মানের অর্ধেক দিলেই কিন্তু হবে। এটা কিন্তু কোনো সময় প্যাচ লাগাও না, এটা কিন্তু বলছে কর্ণ হইলে হাফ। আর যদি এমন হয় যে বাহু হইলে কিন্তু হাফ হবে না, ত্রিভুজ হইলে হাফ। এই কথাগুলো ভুল করা যাবে না কোনোভাবে। লব্ধি সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, দেখো 2 বা ততোধিক ভেক্টরের যোগে নতুন ভেক্টর পাওয়া গেলে তাকে আমরা লব্ধি বলবো। বিপরীত দিকে কি করলে আমরা আর মিনিমাম পাই। এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, পি সাইন অফ ডিফারেন্স কিউ। ওয়েন এটা কখন ঘটে? যখন আলফার মান হচ্ছে 180 হয়,
আলফার মান যখন 180 হয়, দুটো ভেক্টর বিপরীত দিকে যদি ক্রিয়া করে তখন হচ্ছে আমরা এইটা পাই, যেটা হচ্ছে পি কিউ এর বড়, এটা হচ্ছে আর মিনিমাম। আর যদি একই দিকে কাজ করে অর্থাৎ পি যেদিকে কিউ সেই দিকে যদি কাজ করে, লব্ধি আর হচ্ছে আমরা ম্যাক্সিমাম পাবো পি প্লাস কিউ। কখন হয় এটা? যখন হচ্ছে আলফার মান 0 ডিগ্রি। আলফার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। আলফার মান 0 ডিগ্রি। তাহলে আমরা কি পড়লাম লব্ধি সামুদ্রিকের সূত্রে আমরা দেখলাম যে 5টা চলরাশি রয়েছে, 5টা চলরাশি পি কিউ আর আলফা থিটা। তো আমরা সূত্রে দেখতে পাই 4টা চলরাশিকে, 4টা চলরাশিকে কীভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখেছি। আমরা পি এর সাপেক্ষে কোণ দেখেছি, কিউ এর সাপেক্ষে কোণ দেখেছি। আমরা দেখেছি হচ্ছে সামান্তরিক এবং সন্নিহিত বাহুর যদি বাহু দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রফল বের করার জন্য ভেক্টরকে আমরা কীভাবে সাহায্য নিতে পারি, যদি কর্ণ দেওয়া থাকে কীভাবে সাহায্য নিতে পারি, এবং আমরা শিখে ফেলেছি যদি আমাদের ত্রিভুজ হয় তাহলে কিভাবে বের করব। আমরা এখানে লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান শিখে ফেলেছি। নিড টু নো, তোমার জানা উচিত আসলে আলফার মান যদি 0 হয় আমরা জানি যে লব্ধির মান সর্বোচ্চ হয়, যদি 180 হয় ক্ষুদ্রতর হয়, 90 যদি হয় তাহলে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অর্থাৎ পিথাগোরাসের সূত্রে যায়। আরেকটা জিনিস মনে রাখবা যে আর ম্যাক্সিমামের বর্গ এবং আর মিনিমামের বর্গের যোগফল হচ্ছে আর 90 ডিগ্রির বর্গের দ্বিগুণ। আর ম্যাক্সিমামের বর্গ এবং আর মিনিমামের বর্গের যোগফল আর 90 ডিগ্রি অর্থাৎ পারপেন্ডিকুলারের বর্গের দ্বিগুণ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আরও কিছু জিনিস এখানে জানানো দরকার যে পি ইকুয়ালস টু যদি কিউ হয় ইকুয়ালস টু যদি আর হয় অর্থাৎ প্রত্যেকটা ভেক্টর যদি লব্ধির সমান হয় তাহলে আলফার মান হচ্ছে 120 ডিগ্রি, বা আলফার মান যদি 120 ডিগ্রি হয় তাহলে পি কিউ আর হচ্ছে পরস্পর সমান। আমরা বলবিদ্যাতে ম্যাথে আবার দেখব। 3টি বল যদি পরস্পর ভারসাম্য সৃষ্টি করে তাহলে যে কোনো দুটি ভেক্টরের লব্ধি অপরটি হবে, পি আর কিউ যদি সমান হয় তাহলে লব্ধি যে কোণটা উৎপন্ন করে সেটা আলফা হচ্ছে 120 ডিগ্রি। পি আর কিউ যদি সমান হয় এবং বলদ্বয়ের লব্ধি যে কোনো একটা বলের যদি দ্বিগুণ হয়, মানে আর যদি টুয়াইস পি বা টুয়াইস কিউ এর হয় তাহলে বুঝতে হবে আলফার মান 0। আর পি আর কিউ যদি সমান হয়, বলদ্বয়ের লব্ধি যদি যে কোনো একটা বলের অর্ধেক হয় অর্থাৎ আর এর মান হচ্ছে p/2 বা q/2, যেগুলো যদি একটা হয় তাহলে আলফার মান হচ্ছে 151 ডিগ্রি। এগুলো যদি তুমি মনে রাখতে পারো তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। এবং পি আর কিউ যদি সমান হয়, আর এর ভ্যালু হচ্ছে 2p cos alpha/2, 2p cos alpha/2। এগুলো জানা থাকতে হবে যেন তুমি শর্টকাটে এমসিগুলো সলভ করতে পারো, চলো আমরা প্র্যাকটিসে যাই। এখানে দেখো পি এর মান দেওয়া আছে, এখানে দেখো কিউ এর মান দেওয়া আছে, মধ্যবর্তী কোণ আলফার মান দেওয়া আছে, লব্ধির মান বের কর, দিক বের কর, দিকদাব বের করে ফেলবো। আর ইকুয়ালস টু √p² + q² + 2p q cos alpha। লব্ধির দিক tan θ = q sin alpha / p + q cos alpha। আমরা থিটার মান tan ইনভার্স দিয়ে বের করে ফেলবো। ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। দ্রুত বললাম ফাজলামি করে, কারণ আমি বিশ্বাস করি যে আগের টপিকসটা তোমরা ভালো বুঝতে পেরেছো। এটা একটু দেখো, বলতেছে পি এর মান আগের অঙ্কটা যেটা বলা আছে, পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, এক্স অক্ষের সাথে এত কোণ এবং এত কোণে ক্রিয়া করে লব্ধির মান কত। এত কোণ এবং এত কোণে ক্রিয়া করলে এই যে দেখো চিত্রটা দিকে তাকালে বুঝতে পারবা, এই যে পি হচ্ছে এই কোণে কাজ করছে, কিউ হচ্ছে এই কোণে কাজ করছে। তাহলে এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই আর কত কোণে কাজ করছে, আর এবং পি, তাহলে তুমি বের করতে পারো 60 থেকে 30 বাদ দিলে 30 আসবে। তার মানে এটা হচ্ছে আমার আলফা, এটা হচ্ছে আমার এক্সাক্ট আলফা। তাহলে আমি আলফার মান জানি, পি এর মান জানি, কিউ এর মান জানি। খুবই স্মার্ট কোশ্চেন। একটু চিত্রটা না বুঝলে কিন্তু হবে না, এইভাবে চিত্রটা চিন্তা করবো। 30, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে কত 60। তাহলে এই কোণটা কত, লব্ধি পি এর সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই তো আমার লব্ধি, সরি আমি ভুল বললাম, লব্ধি পি এর সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা, রাইট। আর দুটা বলের মধ্যবর্তী কোণ কত, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 30। তাহলে এইটুক কত, আমার 30 হবে। এটা বের করলাম আমরা আলফা বের করলাম। এটা একটু ভুল করছিলাম, আমি ভুল লিখছিলাম, একটু খেয়াল রাখবো। এটা হচ্ছে 60, এটা 30, আর এটা হচ্ছে আমার তাহলে কি দাঁড়াবে, এইটুক 30 দাঁড়াবে। তাহলে আলফার পরিচয় কি, আলফার পরিচয় হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, আলফার পরিচয় হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, আলফার পরিচয় হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, আলফার পরিচয় হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ। এবার আমরা এই জায়গাটা একটু দেখতে চাই। এখানে দাও আর ম্যাক্স এর মান দেওয়া আছে, রাইট, দেওয়া আছে নাকি নাই। তারপর হচ্ছে সর্বোচ্চ মান দেওয়া আছে, তারপর হচ্ছে লম্ব মান হচ্ছে আর 90, রাইট, আর 90 এটার মান দেওয়া আছে, সর্বনিম্ন মান জানতে চাইছে। তো আমরা তো শিখেছি আর ম্যাক্স এর হোল স্কোয়ার +
প্লাস আর মিনিমামের হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 আর 90 এর হোল স্কোয়ারের সমান। তাহলে এখানে আমরা ম্যাক্সের মান জানি, 90 এর মান জানি, মিনিমামের মানটা বের করব। 10 সেকেন্ডের মধ্যে পারতে হবে এসব অঙ্ক, 10 সেকেন্ডের মধ্যে। দেখো এখানে পি এর মান দিছে, কিউ এর মান দিছে, বলছে মধ্যবর্তী কোণ কত হলে লব্ধি ছোট ভেক্টরের সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে। ছোট ভেক্টরের সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে। যে লম্ব বরাবর মানে হচ্ছে থিটার মান হচ্ছে 90। থিটার মান যদি 90 হয়, থিটার মান যদি 90 হয় সেক্ষেত্রে আলফার মান কত হয় সেটা আগে বের করতে হবে, অথবা তুমি এই শর্টকাট দিয়ে করতে পারো, cos আলফা ইকুয়ালস টু মাইনাস পি বাই কিউ। আমরা জানি যে থিটার মান যদি 90 হয়, থিটার মান 90 হলে cos আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি, cos আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি, cos আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস পি বাই কিউ। তাহলে সেখান থেকে আমরা পি এর মান জানি, কিউ এর মান জানি, যার সাপেক্ষে সে কোথায় হবে, নিচে বসবে, যার সাপেক্ষে সে কোথায় বসবে, নিচে বসবে। এবার হ্যাঁ, ছোট বলের মান হচ্ছে 30 নিউটন, বড় বলের মান হচ্ছে, লব্ধির মান হচ্ছে 40 নিউটন। কত হলে বড় বলের মান কত হলে লব্ধি ছোট বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে, লম্ব বরাবর ক্রিয়া করবে, লব্ধি ছোট বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে, মানে থিটার ভ্যালু কত, 90, থিটার ভ্যালু 90 এটা চাইছে। তা ছোট মান বড় মান একটু খেয়াল করার চেষ্টা করো। এই হচ্ছে পি, তারপর বলতেছে লব্ধি, আর এই হচ্ছে লব্ধি তো লম্বভাবে ক্রিয়া করতে কথা বলছে না। তাহলে আমরা একটু চিত্রটা এইভাবে আঁকাই। এই, তাই না? আর এটা হচ্ছে আমাদের কি, ছোট বলের মান হচ্ছে 30, বড় বলের মান কত, মানে এই মানটা চাইছে, এই হচ্ছে 90, এই হচ্ছে আলফা, রাইট? 90 হলে আলফার মান কত হয় সেটা বের করতে পারো। এটা হচ্ছে আলফা, সরি এটা আলফা, এটা হচ্ছে 90। আমার কিউ চাইছে, রাইট? কিউ চাইছে। তো আমরা এইভাবে যদি চিন্তাটা করি, এইটুক যদি ত্রিভুজ নেই, দেখো এটা যদি আমার আর হয়, এটা যদি পি হয়, তাহলে এটা হচ্ছে মাইনাস পি। তাহলে পিথাগোরাসের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কিউ স্কোয়ার, আমরা এই সমাধানটা দেখবো না, কিউ স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি কি আর স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস পি এর হোল স্কোয়ার। তাহলে কার মান চাইছে, কিউ এর মান, রাইট? কিউ এর মান কত হলে লব্ধি বড় মানের সাথে বলের মান কত হলে লব্ধি ছোট বলের সাথে লম্ব বলে কে করবে, লব্ধির মান এত নিউটন। তাহলে আর এর ভ্যালু দিছে, আমরা আর এর ভ্যালুটা বের করব। তাহলে আর ইকুয়ালস টু দাঁড়াবে হচ্ছে কি কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আমি অঙ্কটা আবার চিন্তা করতে চাই। এটা ছোট বলের মান দিছে হচ্ছে কত, কই গেলি ভাই, ছোট বলের মান দিছে হচ্ছে 30 নিউটন, লব্ধি এত নিউটন বড় বলের মান কত হলে ছোট বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে। তো লব্ধি ছোট বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করবে বলে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে আর এর মান আমরা বসাবো, আমরা কিউ এর মান বসাবো, তারপর হচ্ছে আমরা পি এর মান, আর এর মান, এটা এইভাবে করব না, আমরা যেটা করছিলাম সেটাই ঠিক আছে। এটা হচ্ছে আমার পি, ছোট বলের মান পি, লব্ধি হচ্ছে বড় বলের মান কত হলে লব্ধি এত, তাহলে লব্ধি ছোট বলের সাথে, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে আমার লব্ধি। আর এই মানটা চাইছে। আচ্ছা এই যে আমরা যেটা করছিলাম সেটা ঠিক আছে, আগেরটাই ঠিক আছে। তাহলে দেখো এটা যদি পি হয় এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আমার আর এটা যদি পি হয় তাহলে এটা বিপরীত দিক, এটা হচ্ছে আমার মাইনাস পি হবে, রাইট? তাহলে আমরা যদি পিথাগোরাসের সূত্র বসাই, কিউ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস পি স্কোয়ার প্লাস হচ্ছে আমার আর স্কোয়ার। তাহলে পি এর মান জানি, আর এর মান জানি, এই মানটা বসাবো, কিউ এর মান পেয়ে যাবো। এখানে কি করছে দেখার দরকার নেই, আমি যেটা করছি সেটা করলেই চলবে। এবার আসা যাক কিউপিপি 7-এ। কিউপিপি 7 হচ্ছে দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান যেহেতু বলছে তাহলে আছে আর ম্যাক্স বলতে আমরা বুঝবো পি প্লাস কিউ, সর্বনিম্ন মান মানে হচ্ছে আমার আর মিনিমাম, তাহলে বুঝবো আমি পি মাইনাস কিউ।
লব্ধিদ্বয়ের মান কত, বলদ্বয়ের মান কত, তাহলে আমার পি প্লাস কিউ এর মান জানি, পি মাইনাস কিউ এর মান জানি, আমরা অপনয়ন পদ্ধতিতে বের করে ফেলবো। একটি বল দ্বিগুণ বলদ্বয়ের, একটি বল অপরটি যদি দ্বিগুণ হয় মানে পি ইকুয়ালস টু কথার কথা হচ্ছে 2i কিউ, মধ্যবর্তী কোণ কত হলে, মধ্যবর্তী কোণ মানে হচ্ছে আলফার মান, লব্ধি বরাবর ক্রিয়া করবে, এদের লব্ধি একটি বল, এই যে আমরা তো পড়ছি শর্টকাটে 120 ডিগ্রি, একটু সমস্যা আছে কোশ্চেনটা, মধ্যবর্তী কোণ কত হলে এদের লব্ধি বরাবর ক্রিয়া করবে, 120 ডিগ্রি। এবার আসো উপাংশের কথায় যাই। উপাংশের কথা তো আমরা ছোটবেলায় শিখে আসছি, এটা যদি আমার আর হয় তাহলে একটা এক্স অক্ষ বরাবর কাজ করবে আর একটা ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। তির্যকভাবে যে কোনো আপাতিত ভেক্টরকে আমরা দুইটা উপাংশে পাই, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে আর কস থিটা, একটু দেখা দরকার বা দেখা উচিত আমাদের, আলফা যদি বলি আলফা। তো আর যেটা হচ্ছে আনুভূমিকের সাথে থাকবে সেটা হচ্ছে কস, যেটা আনুভূমিকের সাথে থাকবে সেটা হচ্ছে কি কস, আর যেটা উলম্বের সাথে থাকবে সেটা হচ্ছে আমার সাইন, যেটা উলম্বের সাথে থাকবে সেটা হচ্ছে কি আমার সাইন, যেটা উলম্বের সাথে থাকবে সেটা হচ্ছে আমার সাইন। আমাদের উপাংশ দিয়ে দুটো অঙ্ক দেখাইছে, একটা আনুভূমিক বরাবর, একটা হচ্ছে উলম্ব বরাবর, আশা করি তোমরা বুঝবা। আচ্ছা, নৌকার এই ছাতা বৃষ্টির অঙ্কটা একটু বুঝাই। ছাতা বৃষ্টির অঙ্কে একটাই কথা, ট্যান থিটা ইকুয়ালস টু লোকের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ। তাহলে থিটা ইকুয়ালস টু কি বলবা, ট্যান ইনভার্স লোকের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ, লোকের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ, দেখবা যে অ্যান্সার মিলে যাবে। শর্টকাট, লোকের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ। প্রকৃত বেগ কি, এই যে সেম কাহিনী আমরা এর আগে যে চিত্রটা করাইছি সেটা করলেই পারবা। এগুলো করে হোয়াটসঅ্যাপ করতে হবে 01572071272। কিছু কথা সবার লাস্টে বলতে চাই যে আমরা এই পর্যন্ত হচ্ছে তোমাদের দিব 80-20 সাজেশনটা প্রিমিয়াম ব্যাচের জন্য দেওয়া হবে, আর তোমাদের একটা টপিকগুলো সম্পর্কে বলে দেওয়া হবে যে আসলে কী কী টপিক পড়া উচিত। এটা গেল 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস না করলে আসলে কোনোভাবেই পারার কোনো সুযোগ নাই। সেকেন্ড কথা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো আমরা সমাধান করে দিব, লেকচার একটা শিট দিব বিগত বছরের কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভার্সিটির জন্য 3টা শিট পাবো। এই 3টা শিটের হচ্ছে আমরা সলভ দিব। নিচে যে প্রাইভেট ভিডিওগুলো করা থাকবে, তোমরা যারা প্রিমিয়াম ব্যাচে ভর্তি হইছো তারা হচ্ছে এই প্রিমিয়াম ব্যাচের ইমেল দিবা, ইমেলটা দিলে আমরা অ্যাড করে নিব আমাদের সাথে, তারপরে তো তোমরা দেখতে পারবা। ইউটিউবে আমাদের এই সিকিউরিটি দেওয়ার জন্য ইউটিউবকে ধন্যবাদ, তোমরা এতক্ষণ ধরে ভিডিওগুলো দেখছো এই জন্য বেশি ধন্যবাদ। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। খুব তাড়াহুড়ার মধ্যে পড়াচ্ছি, মলমরে মলম বলে ফেলতে পারি, বাট কমপ্লিট ব্যাপারটা একটু চিন্তা করবা, ওজন দিয়ে মাপতে শিখবা কোন পাশ ভারী হচ্ছে। যদি ভালো পাশ ভারী হয় তাহলে গুড জানাবা, কমেন্টসে জানাবা, আমাদের সাথে যে আসো সেটা জানাবা, কারো কোনো সমস্যা থাকলে নিচে জানাবা, আমরা সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।